আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস। আজকের ক্লাসের বিষয় ইনভেস্টমেন্ট অ্যান্ড রিস্ক। আমরা যথারীতি আমাদের অ্যাপস থেকে আমরা এমসিকিউ গুলো সলভ করার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব সবগুলো। আমরা অলরেডি অ্যাপসে ঢুকে গেছি। আমরা মিডিয়াম থেকে শুরু করছি। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো আমার? জি স্যার। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্রাইমারি ডিফারেন্স বিটুইন মুশারাকা অ্যান্ড মুদারাবা? মুদারাবা এবং মুশারাকার মধ্যে পার্থক্য কি? প্রাইমারি ডিফারেন্সটা কি? মুশারাকা এবং মুদারাবা, এটা প্রাইমারি ডিফারেন্স হলো রিস্ক ডিস্ট্রিবিউশন। রিস্ক ডিস্ট্রিবিউশন, অন্য পার্থক্য আছে। এই চারটার মধ্যে যে পার্থক্যটা সেটা হলো রিস্ক ডিস্ট্রিবিউশন। সংজ্ঞা যদি দেন তাহলে পারে তো এটা দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, তাই না? একজন টাকা দেয়, সাহিব আল মাল, আরেকজন মুদারাবার ক্ষেত্রে আরেকজন হলো ম্যানেজার বা এন্টারপ্রাইজ, শ্রম দেয়। হুম, মুদারিব। তো সেক্ষেত্রে যদি প্রফিট হয় তাহলে ভাগাভাগি করে প্রি ডিটারমাইন্ড ওয়েতে, আর যদি লস হয় তাহলে সম্পূর্ণটাই চলে যায় সাহিবাল মাল বা রবার মালের কাছে। আর মুশারাকার ক্ষেত্রে উভয়ই একটা ক্যাপিটাল গঠন করে বিভিন্ন, এবং উভয়ই শ্রম দেয়, এবং সেখান থেকে রিস্ক, তার মানে রিস্কটা দুই উভয়ের উপরই পড়ে। তো এখানেই পার্থক্যটা, এটা একটা পার্থক্য আর কি। বিষয়টা এরকম না, কিন্তু আমরা প্রাইমারি পার্থক্য বলেছি। আর প্রাইমারি পার্থক্য এখানে যে চারটা অপশন আছে, চারটা অপশনের মধ্যে রিস্ক ডিস্ট্রিবিউশনটা এখানে সঠিক উত্তর। In Islamic finance, which term referred to the prohibition of earning profit from interest? ইন্টারেস্ট থেকে টাকা উপার্জন করার আহ, যে নিষিদ্ধতা, সেটাকে কি হিসাবে, কোন টার্মে দ্বারা বোঝানো হয়? সেটা হলো রিবা। রিবা বলা হয়। Which of the following is not a key feature of Islamic banking investment modes? ইসলামিক ব্যাংকিং ইনভেস্টমেন্ট মোডস এর কি ফিচার না কোনটা? আচ্ছা, তাহলে অন্যগুলো নিশ্চয় ইসলামিক ব্যাংকিং ইনভেস্টমেন্টের মোডস এর একটা ফিচার বা বৈশিষ্ট্য, তাই না? রিস্ক শেয়ারিং, হ্যাঁ। রিস্ক শেয়ারিং হলো ইনভেস্টমেন্টের, ইসলামিক ব্যাংকিং ইনভেস্টমেন্টের একটা বৈশিষ্ট্য। আরেকটা হলো ইথিক্যাল ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টটা ইথিক্যাল হতে হবে, ন্যায়সঙ্গত হতে হবে বা হালাল হতে হবে। আর প্রফিট লস শেয়ারিং, এই তিনটাই হলো ইসলামিক ব্যাংকিং ইনভেস্টমেন্ট মোডস এর বৈশিষ্ট্য, কিন্তু ইন্টারেস্ট ইনকামটা এটার বৈশিষ্ট্য না। হোয়াট ইজ সুকুক ইন ইসলামিক ফাইন্যান্স? ইসলামিক ফাইন্যান্সে সুকুকটা কি? ইসলামিক বন্ড লাইক ইনস্ট্রুমেন্ট, এটা হলো ইসলামিক বন্ড। হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইবস ক্রেডিট? ক্রেডিটটা কি হিসাবে বর্ণনা করা হয়? বরোয়িং মানি উইথ এ প্রমিস টু রিপে। ক্রেডিটটা হলো টাকা ধার করা, হ্যাঁ, সেই সাথে একটা প্রমিস করা বা প্রতিজ্ঞা করা যে টাকাটা পুনরায় পরিশোধ করে দেব। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রাইমারি গোল অফ ইনভেস্টমেন্ট? ইনভেস্টমেন্টের প্রাইমারি গোলটা কি? ইনভেস্টমেন্টের প্রাইমারি গোল হলো টু বিল্ড ওয়েলথ ওভার টাইম, মানে সময়ের সাথে সাথে সম্পদ বাড়ানো। আমরা যখন ইনভেস্টমেন্ট করি তখন সম্পদ সময়ের সাথে সাথে সম্পদ বাড়ায়, এবং আসসালামু আলাইকুম স্যার। সেটাই আমাদের উদ্দেশ্য থাকে। ওয়ালাইকুম আসসালাম। সবাই প্রয়োজন না থাকলে মিউট করে নিন।
In credit, the borrower is required to provide collateral. In credit মানে যখন আপনি ক্রেডিট দেন মানে হলো লোন দেন, the borrower is required to provide collateral. collateral সিকিউরিটিটা দেওয়ার প্রয়োজন হয়। Investments are generally associated with investment গুলো বিনিয়োগগুলো সাধারণত অ্যাসোসিয়েটেড উইথ মানে জড়িত হয়ে থাকে ওনারশিপ মানে মালিকানা এবং পটেনশিয়াল ক্যাপিটাল গেইনস। ওনারশিপ এবং ক্যাপিটাল গেইনসের এর সম্ভাবনা এটার সাথে জড়িত হয়ে থাকে। মানে মালিকানা পরিবর্তন হয় ইনভেস্টমেন্টের দ্বারা। কি হয় যে ইনভেস্টমেন্টে যখন কাউকে ইনভেস্ট করছেন তখন এটার ওনারশিপটা পরিবর্তন হয় বা কিছু মানে আপনি যখন ইনভেস্ট করছেন তখন তো এটার অংশীদার হন। কোথাও যখন ইনভেস্ট করেন তখন তার অংশীদারটা কিনে নেন বা শেয়ার কিনে নেন, তারপরে ব্যবসায় জড়িত হন, লাভ লসের একটা ব্যাপার থাকে এবং সেখানে ক্যাপিটাল গেইনের একটা উদ্দেশ্য থাকে বা সম্ভাবনা থাকে। Which term describes the cost of borrowing in a credit agreement? একটা ক্রেডিট এগ্রিমেন্টে বরোয়িং এর খরচটা বর্ণনা করা হয় কোন টার্ম দ্বারা? ইন্টারেস্ট। ক্রেডিট এগ্রিমেন্ট যখন এটা লোন দেওয়া হয় তখন আমি যে টাকাটা ধার দিলাম সেই ধারের টাকাটা একটা খরচ হিসাবে ইন্টারেস্টকে বর্ণনা করা হয়। এটা কনভেনশনাল ব্যাংকিং। What is typically included in shareholders agreement? শেয়ারহোল্ডার্স এর এগ্রিমেন্টে কোনটা সাধারণত ইনক্লুড বা অন্তর্ভুক্ত করা থাকে? টার্মস ফর সেলিং শেয়ারস, আপনি যে শেয়ারটা কিনছেন সেটা কিভাবে আবার বিক্রি করতে পারেন সেই শর্তটা ওখানে উল্লেখ করা থাকে। সেই সাথে আপনি ডিভিডেন্ড কিভাবে পাবেন বা ডিভিডেন্ড পাওয়ার শর্তগুলো ওখানে উল্লেখ। ডিভিডেন্ড মানে আপনার প্রফিট বা কিভাবে মানে বেনিফিট পাবেন ওখান থেকে ওই শেয়ার থেকে সেটা উল্লেখ করা থাকবে। What is the role of a business plan in the investment process? একটা ইনভেস্টমেন্ট প্রসেসে বিজনেস প্ল্যানের ভূমিকাটা কি? To provide a roadmap in the company's goals and strategies. To provide a roadmap in the company's goals and strategies. কোম্পানির গোলস মানে উদ্দেশ্য এবং স্ট্র্যাটেজির একটা রোড ম্যাপ বা প্ল্যান তৈরি করা হয়, সেটাই হলো বিজনেস প্ল্যানের উদ্দেশ্য বা মানে উপকারিতা বা ভূমিকা। What does the term charge refer to in context of securities? সিকিউরিটিজ এর কনটেক্সটে চার্জটাকে কি হিসেবে বিবেচনা করা হয় বা কোনটাকে ইঙ্গিত করে? A legal claim on assets to secure debt. যখন আপনি একটা ঋণ দিচ্ছেন সেই ঋণটাকে ঋণের পরিশোধটাকে নিশ্চিত করার জন্য একটা অ্যাসেটের ওপরে একটা লিগ্যাল ক্লেম সৃষ্টি করে, যেটা আপনি কোলাটেরাল সিকিউরিটি বা যে কোনো একটা সিকিউরিটিজ আপনি নিচ্ছেন সেটার উপরে চার্জ ক্রিয়েট করা হয়। এই চার্জটা আসলে একটা লিগ্যাল ক্লেম সৃষ্টি করা হয়, যাতে যদি আপনি টাকাটা পরিশোধ না করেন তাহলে আপনি যে সিকিউরিটিটা দিচ্ছেন সেটার উপর আপনার আইনি অধিকার প্রতিষ্ঠিত হয় এই চার্জ ক্রিয়েট করার মাধ্যমে। Which of the following is not a method of creating a charge on securities? নিচের কোনটা নয় মেথড অফ ক্রিয়েটিং চার্জ অন সিকিউরিটি? সিকিউরিটির ওপর চার্জ ক্রিয়েট করার মেথড নিচের কোনটা নয়? কোনটা তাহলে মেথড? মর্টগেজ, প্লেজ, হাইপোথিকেশন। এই তিনটা হলো চার্জ বা এই তিনটার মাধ্যমে আমরা স্যার চার্জ স্যার ক্রিয়েট প্লেসটা করি। একটু স্যার প্লেসটা একটু আলোচনা করুন তো, এটা অনেকের কনফিউশন থাকে। প্লেস প্লেজটা হলো যে মর্টগেজটাও তো বুঝেন তাই না? মর্টগেজ আর হাইপোথিকেশন বুঝেন তাই না? মর্টগেজে কি হয়? মর্টগেজটা মর্টগেজটা বুঝি, একটা জমি প্লেস আর বা বিল্ডিং। হাইপোথিকেশন। বলেন। স্যার মর্টগেজটা বুঝি, প্লেস আর হাইপোথিকেশন এই দুটো একটু আলোচনা করুন। প্লেসটা বোঝার জন্য প্রথমে মর্টগেজটা বলতে হবে। মর্টগেজটা হলো জমি বা বিল্ডিং যেটা
আপনাকে মর্টগেজ দেওয়া হচ্ছে, সেটা কিন্তু মালিক পক্ষের কাছেই থাকে। মানে ভোগ করে কে? মালিক পক্ষ। আপনি শুধু আইনি একটা আহ, অধিকার পান যদি লোনটা শোধ না করে সময় মতো, তাহলে পারে আপনি ওই সম্পত্তির ওপর একটা আইনি অধিকার প্রতিষ্ঠিত হয়। ওই সম্পত্তি বিক্রি করে আপনি টাকাটা শোধ করার ব্যবস্থা করতে পারেন। হাইপোথিকেশন হলো আপনার যে ব্যবসার যে মালামাল আছে সেইটার উপরে আপনার একটা অধিকার আছে, কিন্তু এটাও ওই দোকানেই থাকে বা মালিকের কাছেই থাকে বা গ্রাহকের কাছেই থাকে, ব্যাংকের কাছে থাকে না। কিন্তু কোনো কারণে মানে যদি শোধ না করে তাহলে পারে ব্যাংক ক্লেম করতে পারে। আর প্লেসটা ঠিক তার উল্টোটা, এটা ব্যাংকের কাছেই থাকে। এইটা ব্যাংকের কাছেই থাকে। এইটা যতটুক আপনার এটা হলো আগে সরকারি ব্যাংকে এটা নাকি ছিল। প্র্যাকটিক্যালি আমি কখনো দেখিনি, তবে থিওরিটিক্যালি আমি বলে দিই। সেটা হলো যে এটা একটা গুদাম থাকে, যে গুদাম বা গোডাউনে আপনার মালটা থাকে। যখন আপনি টাকাটা নেবেন ওই অনুযায়ী মালটা গ্রহণ করে নিয়ে যাবেন। তার মানে আপনার প্লেসটা হলো আপনার কাছেই থাকবে, ব্যাংকের কাছেই থাকবে। এটাই হলো পার্থক্য। ক্লিয়ার হলো? কিন্তু এটা মেনটেন কিভাবে করতো সেটা কিন্তু আমি, কারণ অভিজ্ঞতা নাই এই বিষয়ে আমার। এটা স্যার ক্লিয়ার হয়েছে? প্লেসটা কি, স্যার প্লেসটা কি মুরাবাহার সাথে মিলে কিছুটা? না, না না, যে না, ইসলামী না। ব্যাংকে স্যার স্যার আমি বলি, প্লেস করে ইসলামী না। আমি ব্যাংকে। বলি, স্যার আমি বলি, প্লেসটা হ্যাঁ, হচ্ছে যে ব্যাংকের কাছে দখল থাকবে, অ্যাপ্লিকেশন দখল থাকবে কাস্টমারের কাছে। মনে করেন যে পরিমাণ লাগবে, একটা ডিল ক্রিয়েট হবে, ডিলের সম পরিমাণ কাস্টমার ব্যাংকের থেকে নিয়ে আসবে। বা হুম, সব সময়, হ্যাঁ, এটা হচ্ছে প্লেস। প্লেসটা হচ্ছে হুম, ব্যাংকের কাছে জমা থাকবে যে পরিমাণ আপনি ডিল ক্রিয়েট করবেন। 5 লাখ টাকা, মনে করেন আমার পেমেন্ট 20 লাখ টাকা, আমার 10 লাখ টাকা মাল লাগতেছে, আমি ডিল ক্রিয়েট করে ব্যাংকের কাছ থেকে মালামালটা বুঝিয়ে নিয়ে আসলাম। হুম। এইটাই, এই ধরনের। এইটা আর কি। In which type of charge does the borrower retain ownership of the asset but allows the lender to sell it in case of default? যখন ডিফল্ট হয় তখন অ্যালাউ করে এই সম্পদের ওনারশিপটা লেন্ডার, অ্যালাউ দ্য লেন্ডার টু সেল ইট, মানে লেন্ডার এটাকে অ্যালাউ করে এটার ওনারশিপটা মানে দিয়ে দেওয়ার জন্য। দ্য বড়োয়ার রিটেন দ্য ওনারশিপ অফ দ্য অ্যাসেট, ওনারশিপ থাকে কিন্তু বা যখন ডিফল্ট হয় তখন কিন্তু এটা সেল করার অনুমতি বা ক্ষমতা লেন্ডারকে দেয়, মানে যে ঋণদাতা তাকে দেয়া হয়। এইটা হলো কি ধরনের চার্জ? এটা হলো ওই যে হাইপোথিকেশন, মানে মালামালটা কোথায় থাকে? দোকানে থাকে বা তো মানে আপনার ক্লায়েন্টের কাছে থাকে। কিন্তু কোনো কারণে যদি এটা ডিফল্ট হয় তাহলে ওই মালামালটা মানে বিক্রি করে এটা আহ, বিক্রি করার ক্ষমতা ব্যাংকের আছে, এটা বলা হয় আর কি। তো যদিও এটা থিওরিটিক্যাল, এটা আমি দেখিনি কখনো যে এভাবে কখনো করা হয়েছে। কারণ তার আগেই তো আহ, মালামাল আউট হয়ে যায়। মালামাল আউট হওয়ার পরে আমরা বুঝতে পারি যে ও ডিফল্টার হয়েছে, তাই না? এটা এটা একটা একটা, দুর্বল, এটা একটা দুর্বল হ্যাঁ, পদ্ধতি আর কি। হ্যাঁ, দুর্বল হাইপোথিকেশনটা পদ্ধতি যে একটা। মানে শব্দটাও তো দুর্বল, তাই না? হাইপোথেটিক্যাল বা হাইপোথেটিক, সেখান থেকে হাইপোথেটিশন, কাস্টমার তো হাইপোথিকেশন, আমার জন্য অপেক্ষা করবে না, কাস্টমার ডিফল্ট হবে, তার মাল সে বিক্রি করে চলে যাবে। বিক্রি করে চলে যাবে, এইটাই। হ্যাঁ। তো এইটা মনিটরিং জন্য কাজে লাগে। আপনি যদি মনিটর করেন যে হ্যাঁ দোকানে মাল আছে, তার মানে লোনটা ভালো আছে, এইটা আর কি। তো মালটা কবে বিক্রি হচ্ছে সেই বিক্রির সময়টা যদি আপনি জানেন যে এই মালটা তো বিক্রি হয়েছে, আপনি সেই কেন জন্য টাকা স্যার দিচ্ছেন না, এইরকম সেজন্য আর কি। স্যার আমরা যখন, সেজন্য স্যার আমরা যখন হাইফো রিনিউয়াল করি, একশো হুম। দশ পার্সেন্ট স্টক স্যার আমরা রিনিউয়াল করি না। হ্যাঁ, হ্যাঁ, এইটাই। ইসলামী ব্যাংকগুলোতে তো এই হাইপোথিকেশনে বেশি হয়। না, হাইপোথিকেশন তো থাকবে, সাথে সিকিউরিটি থাকে। শুধু হাইপোথিকেশনের উপর ভিত্তি করে তো আপনি ইনভেস্টমেন্ট দিতে পারছেন না। এটা হচ্ছে প্রাইমারি সিকিউরিটি, হাইপোথিকেশন তো হ্যাঁ, প্রাইমারি সিকিউরিটি। হ্যাঁ, এটা হলো পেমেন্ট, মানে ওই ইনস্ট্যান্ট পেমেন্ট। মানে আপনি যে মালটা কিনে দিলেন, আপনাদের বাইমুরাবাহায় কি হয়, আপনি মালটা বিক্রি করছেন তার কাছে, সে আবার বিক্রি করছে, বিক্রি করে স্যার প্রফিট করে আপনার আম- টাকাটা দিবে। আমরা তো ব্যাংক স্যার, ম্যাক্সিমাম ব্যাংকে
5 লাখের উপর আমরা পার্সোনাল গ্যারান্টি লোন দিই না। পার্সোনাল গ্যারান্টি লোনের ক্ষেত্রে এটা প্রাইমারি হাইপোথিকেশন তো প্রাইমারি সিকিউরিটি থাকে। আর যদি 5 লাখের উপরে জায়গায় বেশিরভাগ ইনভেস্টমেন্টে আমরা প্রাইমারি সিকিউরিটি হিসেবে হাইপোথিকেশন থাকে, সেকেন্ডারি সিকিউরিটি হিসেবে তার ল্যান্ড থাকতে পারে, এফডি থাকতে পারে, অন্যান্য অ্যামাউন্ট গুলো থাকে। জি, কিন্তু প্রাইম এই যেটা পার্সোনাল ইনভেস্টমেন্ট মানে হলো কনজিউমার, কনজিউমারে কি হাইপোথিকেশনের প্রয়োজন আছে বা হয়? কনজিউমারও নিতে, শরিয়ারা কনজিউমার নিতে বলে এবং বাই মুরামের ক্ষেত্রে নিতে বলে, যদিও বাই মুরামের ক্ষেত্রে একটু হাইপোথিকেশন জটিল। হ্যাঁ হাইপোথিকেশন হ্যাঁ কি হ্যাঁ কনজিউমারের ক্ষেত্রে হবে? হ্যাঁ, হবে হবে স্যার, কোনটা হবে? অবশ্যই হবে। মানে যেমন কোন আপনার, জিনিসটা? যেমন মানে আপনার যে টেলিভিশন জিনিসটা আছে স্যার, যে জিনিসটা ফার্নিচার কিনে বিক্রি দিলেন হবে। সেটা হাইপোথিকেশনে থাকবে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, হুম কিন্তু জটিল হয়ে যায় স্যার, আমরা বারবার বলি জটিল হয়ে যায়। যেমন আমি বাই মুরাবেদে তো কোনো লিমিটেশন নাই, বাই মুরাদ যে আমরা রং কিনে দিলাম, কথা কথা হুম 1 ড্রাম হুম রং কিনে সে দেবালে লাগিয়ে ফেললো, এক্ষেত্রে হুম। হাইপোথিকেশন কোনো কাজে আসবে না। আসবে না, স্যার? না, আসবে যেমন না। বালি কিনে দিলাম, বালিতে হুম ব্যবহার করে ফেলছে, এটা হুম। অনেক সময় বুঝেছে আসলে অনেক সময় হাইপোথিকেশন অনেক সময় দুর্বল পদ্ধতি, সেজন্য বলা হয়। জি, না ওইটা হলো জাস্ট মনিটরের জন্য, মানে আপনার এটা আপনার ইনভেস্টমেন্টটা ডাইভার্সিফাই হচ্ছে কিনা বা ডাইভার্ট হচ্ছে কিনা যেটা বলা হয়, হ্যাঁ, যে অন্য খাতে দেখা যাচ্ছে জমি কিনে নিল, সেটা হবে না। ও যদি চলমান একটা দোকানে ব্যবসা করে তাহলে হাইপোথিকেশনটা আপনার আপনি মনিটর করতে পারবেন যে এই মালগুলো তো আপনি কিনেছেন, তাহলে এই মালগুলো বিক্রি হলে আমাকে টাকা পরিশোধ করবেন, হ্যাঁ তাহলে ডিলগুলো আপনার হ্যাঁ, স্বাভাবিক থাকবে, ভালো অবশ্যই। থাকবে। হেড অফ স্যাংশন অবশ্যই বলে দেন না স্যার, প্রতি 3 মাস পর পর রিপোর্ট হুম। করার জন্য জি জি জি। বলে দেয় তো। ওইটার কারণেই আসলে হাইপোথিকেশন আপনার মনিটরিং এর সুবিধার জন্য হাইপোথিকেশন, একদম ডিফল্ট হওয়ার জন্য হাইপোথিকেশন না, ডিফল্ট হওয়ার বিষয়ের জন্য না। ডিফল্ট হওয়ার জন্য তখন সিকিউরিটি, যেটা কোলাটেরাল সিকিউরিটি সেটা। আচ্ছা, in the context of securities context, which of the following best defines a lien? কোনটা লিয়েন হিসেবে which of the following best defines a lien? লিয়েনের সংজ্ঞা কোনটা? A legal right, লিয়েন হলো একটা লিগ্যাল রাইট টু কিপ পজিশন অফ প্রপার্টি, একটা প্রপার্টির কিপ পজিশন মানে হলো দখল রাখার লিগ্যাল রাইট, মানে আইনি বৈধতা, আনটিল ডেট ইজ পেইড, যতক্ষণ পর্যন্ত এই ঋণটা শোধ না হচ্ছে। কিন্তু লিয়েনটা আসলে বেশিরভাগ সময় বা সাধারণত অথবা লিয়েনের বৈশিষ্ট্যটাই হলো কি, এটা হলো একটা ইনস্ট্রুমেন্ট, ব্যাংকিং ইনস্ট্রুমেন্ট, সেটাকে লিয়েন রাখা হয়, তাই না? সেটা একটা, যেমন আপনি এফডিআর এর এগেনস্টে ইনভেস্টমেন্ট দিচ্ছেন, তখন এটা লিয়েন রাখা হয়। যার কারণে ওইটা ওই ইয়ে, আপনার বাইমোরাবাহা যেটা ইনভেস্টমেন্ট দিলেন এফডিআর এর ডিপি এমএমডিএস এর এগেনস্টে, হম, সেইটা পরিশোধ না হওয়া পর্যন্ত ওইটা কি থাকবে, লিগ্যাল রাইট থাকবে পজিশন করার। যদি পরিশোধ পরিশোধ না করে, এক্সপায়ার্ড হয়ে যায়, তাহলে কিন্তু অধিকার থাকে ওই লিয়েন থেকে, লিয়েনকৃত ডিপিএস বা আহ, থেকে এমএমডিএস থেকে এটা শোধ অ্যাডজাস্ট করে দেওয়া, অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করে দেওয়া, হ্যাঁ। এটা ব্যাংকের অধিকারে থাকে স্যার। জি, ওইটাই হলো লিয়েন। পরবর্তীতে জি সুদ না হলে এটা সেট আপ হয় আর কি, সেট আপ করে। জি। Which charge does not require the asset to be physically transferred to the lender? কোন চার্জটা, ওই একই প্রশ্ন, কোন চার্জটা প্রয়োজন পড়ে না অ্যাসেটটা ফিজিক্যালি ট্রান্সফার হওয়া লেন্ডারের কাছে? সেটা হলো হাইপোথিকেশন। হাইপোথিকেশন কার কাছে থাকে? ওই গ্রাহকের কাছেই থাকে। Which of the following is an example of a floating charge? Charge on company inventory. ফ্লোটিং একটা চার্জ আছে, এই চার্জটাকে বলা হয়, যেগুলো হলো কোম্পানির ইনভেন্টরি, কোম্পানির যে মাল ম্যাটেরিয়াল আছে সেগুলো যদি চার্জ ক্রিয়েট হয় তাহলে সেটাকে বলে ফ্লোটিং চার্জ, এবং সেটা সাধারণত কোম্পানির ইনভেন্টরি এতেই ব্যবহৃত হয়। ভাসমান, এটা কি স্যার ভাসমান, ফিক্স না ওই জন্য? ওইটা হলো, হ্যাঁ ঠিক, ঠিক জি, কি বললেন? স্যার এই চার্জটা কি ফিক্স না বা স্থির ও না? হ্যাঁ, ফিক্সড না, স্থির না, এটার দাম হ্যাঁ। অনবরত পরিবর্তনশীল, দাম এবং ভ্যালু এবং পরিমাণ পরিবর্তনশীল, যার কারণে অনবরত আপনার যা ইনভেন্টরি কি হয়, পরিবর্তনশীল না, ইনভেন্টরি হ্যাঁ, স্টক যেটা পরিবর্তনশীল। বলছেন সেটা, মানে উৎপাদনের উপর নির্ভর। হাইপোথিকেশনের মতোই এটা কোম্পানির যে ম্যাটেরিয়াল গুলো থাকে সেগুলো।
হ্যাঁ, ফ্লোটিং চার্জ বলা এটাকে। আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করে দেবো। এই যে আমি একটা নোট করেছি আপনাদেরকে, এটা রিটার্ন। স্যার আমরা যারা জুনিয়র লেভেলে আছি হ্যাঁ, জি। বা এই, ওরা তো স্বাভাবিকভাবে স্যার ইনভেস্টমেন্টের কাজ খুব কম করা হয়েছে বা কম করা অনেকে হয়। করেইনি। এই যে সহজ করে বিভিন্ন টার্ম, জি এটা অবশ্য লেখাটা বড় এই কারণে 14 পেজ, কিন্তু ভিতরের খুব সংক্ষেপে বোঝানোর মতো করে লেখা আছে, যেগুলো যেগুলোর সমস্যা, হুম, যেগুলো একটু সমস্যা হবে সেগুলো। স্যার এগুলো আমাদেরকে একটু শেয়ার করে দিন স্যার। হ্যাঁ, আমি শেয়ার করে দেবো। এগুলো অ্যাপসে আছে না স্যার? না, অ্যাপসে না, এটা তো আজকেই তৈরি করেছি। এটা আমি গ্রুপে দিয়ে দেবো, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। স্যার আমাদের গ্রুপে দিয়ে দেবেন আর হোয়াটসঅ্যাপ গ্রুপে আরো কিছু দিয়েছি না, ওগুলো দেখেছেন? ছোট ছোট নোট দিয়েছি। জি স্যার, দেখা হয়েছে ওই যেগুলো হ্যাঁ, ওগুলো আন্ডারলাইন। দেখুন। জি জি জি, ওগুলো দিয়েছি, ওগুলো দেখবেন, সবগুলো দেখবেন, যেগুলো ওগুলো হলো মনে রাখার জন্য, মনে রাখার পয়েন্ট। এখন পরীক্ষার আগে আগে তো, যে শুধু মনে রাখার জন্য আমি নোটগুলো আপনাদেরকে দিচ্ছি, যাতে চট করে দেখে আপনার জিনিসটা মনে থাকে। কারণ এমসিকিউ প্রিপারেশনটা হলো শুধু একটু যদি ধারণা থাকে তাহলে তো আপনি উত্তরটা করতে পারবেন, তাই না? জি এখন জি কিন্তু স্যার। আপনাকে ওই, স্যার স্যার যদি শব্দটা সিদ্দিককে মনেও আপনার না থাকে। প্রতিনিধি স্যার। হ্যাঁ। স্যার সিদ্দিক অনেক সময় কিছু জিনিস শেয়ার করে। সিদ্দিককে আপনার সাথে কাজ করছে মনে হয় মেবি। কে? কে? সরিয়ে সিদ্দিক, জুনিয়র অফিসের ও, সিদ্দিক। ও আচ্ছা। হ্যাঁ, সিদ্দিক আজাদ। হ্যাঁ, কি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেক কিছু শেয়ার করে দেখলাম, ও এটা মনে হয় আচ্ছা। আপনার সাথে মনে হয় কাজ করছে একসাথে। হ্যাঁ হ্যাঁ, ওখানে তো আমি ছিলাম, হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু ও এখানে গ্রুপে নাই, আমার গ্রুপে নাই। গ্রুপে হ্যাঁ, মানে কি বলবো, যাই হোক। অসুবিধা নেই। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। অসুবিধা নেই। হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ ভেরিফাইং সিকিউরিটি ইন এ মর্টগেজ ট্রানজেকশন? হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ ভেরিফাইং সিকিউরিটি ইন এ মর্টগেজ ট্রানজেকশন? মর্টগেজ ট্রানজেকশনে সিকিউরিটি ভেরিফিকেশনের প্রাইমারি পারপাসটা কি? সিকিউরিটি ভেরিফিকেশনের, ভেরিফিকেশন করেন, তাই না? যে কোনো একটা আপনার যখন কোলাটেরাল সিকিউরিটিটা নেন, সেটা তো ভেরিফাই করেন যে এটা সবকিছু ঠিক আছে কিনা, যাচাই বাছাই করেন। সেটার কারণ কি? সেটার কারণ হলো টু ensure the asset to ensure the asset is suitable to secure the loan. হ্যাঁ, অ্যাসেটটা সিকিউর করার জন্য, এটা সুইটেবল কিনা সেটা সিকিউর করার জন্য, তাই না? জি জি স্যার। Which of the following is a key aspect of the valuation process for mortgage properties? নিচের কোনটা কি অ্যাসপেক্ট, মানে প্রাথমিক, মানে মৌলিক বৈশিষ্ট্য অফ ভ্যালুয়েশন প্রসেস, ভ্যালুয়েশন প্রসেসের মর্টগেজ প্রপার্টিজ ভ্যালুয়েশন প্রসেসের মৌলিক বৈশিষ্ট্য নিচের কোনটা? ইভ্যালুয়েটিং মার্কেট কন্ডিশন, মার্কেটের অবস্থা ইভ্যালুয়েট করা, এটা হলো একটা মৌলিক বৈশিষ্ট্য, এটা মূল বৈশিষ্ট্য। ঠিক আছে? কিসের? ভ্যালুয়েশন প্রসেস। ভ্যালুয়েশন প্রসেস করার জন্য আপনি তো মার্কেটের অবস্থা যাচাই করবেন, যে এই জমিটার আশেপাশের জমির দাম কত, বা কত বেচা বিক্রি হয়েছে কিছুদিন আগেও, সেটা। স্যার একটু প্রশ্ন ছিল। জি। স্যার আপনি যে পড়াগুলো পড়াচ্ছেন আমাদেরকে, আমরা মডেল টেস্টও নিয়মিত দিচ্ছি স্যার। আমাদের হুম দরকার হচ্ছে আসলে 50% নাম্বার, আমরা আরো বেশি পাচ্ছি আমরা সবাই। এখন প্রশ্নগুলো স্যার এখানে যেগুলো আছে, আমার মনে হুম, হয় ঠিক একটু ডিফাইন করে করলে সবার জন্য ভালো হবে। মানে এখানে যদি মিল কম থাকে তাহলে সবার জন্য প্রস্তুতিতে ভালো হবে। মানে হ্যাঁ এখান আপনি থেকে হ্যাঁ যেভাবে হ্যাঁ। আলাদা পড়াচ্ছেন। আলাদা করা, ওইটা তো হ্যাঁ হ্যাঁ আর আসলে হ্যাঁ। নতুন ভাবে ওটা করা কিন্তু আর কি স্যার। নতুন হ্যাঁ, ভাবে একটু নতুন করাটা তো ভাবে হলে একটু আরো কঠিন। আরো 20-30টা প্রশ্ন শিখা হলো সবার। বেশি না, আমাদের মূল কয়েকটা। টার্গেট হচ্ছে 50% মার্ক। আপনার শুনেন, এখানে হ্যাঁ স্যার। মূলত আপডেট করাই হচ্ছে। এটা আপডেটের সময়, এই যে আমি আপনাদের সাথে এখানে আলোচনা যেটা করছি, সেটার একটা প্রিপারেশন লাগছে তো। তো এই জন্য আবার এই যে জি এই জি যে জি। নোটটা করেছি, এটা করতে যেই তো অনেক সময় লাগবে, হ্যাঁ। সময় লাগছে। অবশ্যই। হ্যাঁ, আচ্ছা, আমি একটু, স্যার হ্যাঁ, আমি এই বলেন বিষয়ে একটু কথা বলি, যদি আপনি হুম, অনুমতি দেন আর বলেন। কি। জি। স্যার আমরা যেমন এই আজকে যে পরীক্ষাটা দিলাম ওটাতে হুম আমি 51
51টা হয়েছে আর কি। তবে আমার মনে হয় না আমি 51টা পাওয়ার মতো প্রিপারেশন নিয়েছি। হ্যাঁ। তা এখন কথা হচ্ছে স্যার, আপনি যে এই এমসিকিউ গুলো তৈরি করেছেন, এমসিকিউ আপনি কিছুক্ষণ আগে বললেন এমসিকিউ সাধারণত একটু হালকা ধারণা থাকলেই আনসার করা যায়। তো ওই জন্য স্যার ইদানিং এমসিকিউ বেস যে কোয়েশ্চেন গুলো হয় ওগুলোতে এমন ভাবে অপশন গুলা দেওয়া হয় সবগুলাই যেন আনসার, কনফিউশন তৈরি করা আর কি। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, একটু সংক্ষেপে আরেকবার একটু বলেন তো। স্যার আমি বলতে চাচ্ছি আমরা আপনার যে পরীক্ষাটা নিতে আমরা দিচ্ছি নিচ্ছি, প্রতিদিন। হ্যাঁ। হুম হ্যাঁ, হুম যে হুম অপশন গুলা স্যার, অপশন হুম, গুলা মোটামুটি দেখলেই বোঝা যায় আসলে আনসারটা কি হবে। হ্যাঁ হ্যাঁ। এটা এরকম না যে আমরা অনেক প্রস্তুতি নিয়েছি, ওইরকম কিছু না আসলে। হুম। আর আমার কথা হচ্ছে অপশন গুলা আরেকটু স্যার, অর্থাৎ যেগুলো কনফিউশন তৈরি করে, কনফিউজ করে। এখন বুঝতে ওই পেরেছি কারণ আপনার কথাটা। স্যার আসলে আপনার কথাটা বুঝেছি, কিন্তু হুম, ওইভাবে কোশ্চেন আমি চেষ্টা করব। কিন্তু আমি চেষ্টা করছি যে আপনাদের কোনো বিষয় যেন বাদ না পড়ে, হ্যাঁ, যত বেশি সম্ভব বিষয়গুলো অ্যাড করার জন্য, হ্যাঁ। তো জি এখন আমি কোশ্চেনগুলো করেছি মূলত আপনাদের যেন ওই কোশ্চেনগুলো পড়ে আহ, একটু দেখেন যে আবার ব্র্যাকেটে আবার এক্সপ্লেন করা আছে, কোশ্চেন দেখেই উত্তরটা বোঝা যায়, হ্যাঁ। কিন্তু জি জি জি। ইচ্ছা করে ওটা করা হয়েছে যাতে করে কোশ্চেনটা পড়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার নলেজটা মানে আপনি একটু বুঝে ফেলেন, হ্যাঁ, অন্য কাউকে আর জি জিজ্ঞেস জি করতে হয় না। আমি যদি কোশ্চেনের মতোই করে কোশ্চেন এখানে ইনপুট দিই তাহলে কি হবে, তাহলে কিন্তু আপনাদের প্রিপারেশনটা ভালো হবে না। এখন পরীক্ষা বিষয়টা একটু আলাদা। পরীক্ষার জন্য আসলে মানে এখন পরীক্ষার চেয়ে প্রিপারেশনের দিকে মানে নলেজ, আপনার নলেজটা যখন বেড়ে যাবে তখন আহ, মানে রিস্কটা প্রথমে তো এই যে যে কোনো এই যে ইনভেস্টমেন্টের প্রথম কি করেন, প্রথম হলো রিস্ক কাভার করেন, তাই না, রিস্ক যাতে না থাকে, জি। তারপরে আপনি প্রফিটের হুম দিকে হুম। যাবেন, তাই না। ঠিক একই রকম এখানে জি আপনার যে আপনার রিস্কটা হলো, এখানে রিস্কটা কি, রিস্কটা হলো যে প্রশ্ন কমন না পড়া, এটা কিন্তু আপনার রিস্ক। তাহলে এখন ওই বিষয় ওই রিস্ক কিন্তু এখন পর্যন্ত কাভার করতে পারছি বলে বোঝা যাচ্ছে না, কারণ হলো এটা প্রথম পরীক্ষা হচ্ছে ব্যাংকের, এটা লাইফে প্রথম পরীক্ষা, কাজে এটা এবং এই ম্যানেজমেন্টের সাথে আমরা কিন্তু পরিচিত না, তাই না। জি সব জি। মিলিয়েই একটা রিস্ক থেকেই যাচ্ছে। কাজে আমি যদি কোশ্চেনের কোয়ালিটি বাড়ানোর জন্য সময় দিই তাহলে এই প্রিপারেশনের জন্য সময় কিন্তু দিতে পারবো না। এই জন্য আহ, উম, আহ, হোক বুঝতে আহ, পারছি আসলে সময় কম। হ্যাঁ, হ্যাঁ সময়টা কম। আপনি আপনার ওই পরীক্ষার যে বেশি নাম্বার পাচ্ছেন মানেই হলো ওভার কনফিডেন্ট হবেন না। আপনি জি। এখানে এই পরীক্ষায় আপনাকে 50-র ওপরে পেতে হবে কমপক্ষে, তাহলে আমি আপনি স্যার বুঝবেন বলি, যে ওই আসল পরীক্ষায় 30-এর ওপরে পাবেন, ঠিক আছে। জি তা এটাই আশরাফ স্যার এটাই তো এইটা, মোটামুটি হ্যাঁ সব ক্লিয়ার করে দিচ্ছে। হ্যাঁ সবাইকে পাশাপাশি অন্য বই পড়তে হবে, তো অনেক সময় যে এখান থেকে হ্যাঁ হুবহু আসবে তাই তো না, সবাইকে চেষ্টা করতে হবে। হ্যাঁ হ্যাঁ। না যত না ঠিক বেশি আছে চেষ্টা ওটা যত বেশি চেষ্টা করছি যে আপনাদের শেয়ার করার জন্য, যেমন টার্ম গুলো বিশেষ করে এই যে টার্ম গুলো দেখেন যে এখানে এই আপনি যদি রিটেন কোশ্চেনটা একটু রিভাইজ দিবেন, হ্যাঁ, রিটেন কোশ্চেন আমি নিজেও একটু রিভাইজ দিলাম, দেখলাম যে আমার কতক্ষণ সময় লাগলো, আমার 20 মিনিট মতো সময় লাগলো, আমি শুধু বাংলাটা পড়েছি, হ্যাঁ, বাংলাটা পড়তে আমার 20 মিনিট সময় লাগলো। তো আপনাদের ওরকম 20 মিনিট বা আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় নিয়ে এই যে এইটা এই বাংলাটাই পড়েন, হুম, পারলে ইংলিশটা পড়বেন, তাহলে পরে আপনার এই যে যারা ইনভেস্টমেন্টে একেবারে কাজ করেননি তাদের কিন্তু আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। শুধু ওই যে এমসিকিউ থেকে যদি প্রিপারেশন নেন তাহলে কিন্তু আইডিয়া ক্লিয়ার হবে না, মানে ভাষা ভাষা আইডিয়া থাকবে, হঠাৎ করে একটা টার্ম চলে আসলো, এটা কি, মানে আবার একটার সাথে আরেকটা তখন মানে মিলিয়ে ফেলবেন, গুলিয়ে ফেলবেন। এই জন্য এইটা পড়বেন, আর যে নোটগুলো দেওয়া আছে, এই যে রিটার্ন পরীক্ষা হবে না বলে রিটার্ন পড়বেন না এটা কিন্তু না। এখানে যেমন ইসলামী লেনদেনের সুরক্ষার জন্য কি কি মৌলিক ডকুমেন্টস প্রয়োজন, কি কি ডকুমেন্টস প্রয়োজন, এখানে দেখেন যে ডকুমেন্টস এর নামগুলো লেখা আছে, এটা তো আপনার যারা ইনভেস্টমেন্টে কাজ করেননি তারা তো এই সম্পর্কে জানেন না, তাই না। পরের প্রশ্নটা আছে যে ডকুমেন্টেশন গুলো এরপরে ডকুমেন্টেশনের পরের কাজ কি, হ্যাঁ, কিন্তু
এখান থেকে যে হয়তো কোশ্চেন আসবে না, হয়তো বলা যায় যে কোশ্চেন আসবে না, আবার আবার দেখেন যে ইসলামী ব্যাংকিং এ শরীয়সম্মত বিনিয়োগের পদ্ধতিগুলো কি কি, আপনি কিন্তু একবারেই পদ্ধতিটা জানতে পারছেন। এবং পাশেই দেখেন এমন ভাবে লেখা আছে, আপনি কিন্তু একটার সাথে আরেকটা যে গুলিয়ে ফেলার প্রবণতা সেটা কিন্তু হবে না। এই যে বাই মুরাবাহা মানে মূল্য সংযোজিত বিক্রয়, বাই মুদারাবা মানে কি লাভ ভাগাভাগির অংশীদারিত্ব, মুশারাকা মানে কি যৌথ অংশীদারিত্ব, তারপর ইজারা মানে কি লিজিং বা ভাড়া ভিত্তিতে চুক্তি, ইস্তিসনা মানে কি কারখানার সাথে চুক্তি, মানে কারখানায় কোনো কিছু একটা তৈরি করে দেওয়ার জন্য আপনি বললেন এবং আস্তে আস্তে টাকা দিলেন, ঠিক আছে, পরে তৈরি হওয়ার পরে টাকা দিয়ে ফেললেন, তারপরে ও হলো তৈরি করে আপনাকে দিল। সালামটা কি এই যে অগ্রিম চুক্তি, কিন্তু এটা কৃষির সাথে জড়িত, তাই না? আপনি 1 মণ ধান নেবেন, সেই টাকাটা দিয়ে দিলেন, বা 100 মণ ধান নেবেন আগেই দিয়ে দিলেন, উৎপাদন হওয়ার পর আপনাকে পৌঁছে দিল, এইরকম বিষয়টা। তো এইটা পড়বেন। আর হলো এই যে যেগুলো হলো নতুন যেগুলো দিচ্ছি সেটা পড়বেন, সেটা একটু একটু পড়বেন। এর মানে আপনার নলেজটা আগে বাড়া, মানে কোশ্চেন ওখানে, কোশ্চেনের কোয়ালিটি যেমনই হোক, নলেজটা বাড়ালে আপনি কিন্তু সেটা আইকিউ এর ব্যাপার আছে, এক একজনের আইকিউ কিন্তু এক এক রকম। সেটা দেখা যাচ্ছে যে ও সামান্য একটু, কারো কাছে কেউ আছে শুধু শুনেছে, হ্যাঁ, শোনার কারণে ও আইডেন্টিফাই করে ফেলেছে যে কোনটা সঠিক উত্তর, কিন্তু আরেকজন হলো অনেক পড়ার পরেও কিন্তু একটু কনফিউশনের কারণে ভুল উত্তর দিয়ে চলে আসবে। তো এইটা হলো আইকিউ এর ব্যাপার। ওইটা ওই রকম কোশ্চেন অল্প সংখ্যক হবে, হওয়ার কথা আর কি স্ট্যান্ডার্ডে। জি জি। যাই হোক, আপনারা মানে আমি চেষ্টা করছি যে কোনো ইনফরমেশন যেন বাকি না থাকে, যত বেশি সম্ভব আমি কমন মানে ওই নলেজ গুলো দিতে পারলে তাহলে একটু ভালো লাগবে, যে হ্যাঁ আমি যা যা পড়েছি এখান থেকেই মোটামুটি এসেছে, এটা আর কি, এটার চেষ্টা করছি, মানে মিস যেন না যায়। দেখা যাক, আল্লাহ ভরসা। হুইচ প্রফেশনাল টিপিক্যালি কন্ডাক্টস দ্য ভ্যালুয়েশন অফ এ মর্টগেজ প্রপার্টি? নিচের প্রফেশনাল কোন 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 প্রফেশনাল কি করে সাধারণত ভ্যালুয়েশনটা কন্ডাক্ট করে মর্টগেজ প্রপার্টি? কে? সার্ভেয়ার্স, তাই না? Why is the valuation of mortgage properties important for lenders? এই যে কেন ভ্যালুয়েশন অফ মর্টগেজ প্রপার্টিটা গুরুত্বপূর্ণ ঋণদাতার জন্য? কারণ ইট ইনশিওরস দ্য লোন অ্যামাউন্ট, এই লোন অ্যামাউন্টটা ইনশিওর করে যে ডাজ নট এক্সিড দ্য প্রপার্টিজ ভ্যালু, মানে লোন অ্যামাউন্টটা প্রপার্টিজ ভ্যালুর চেয়ে যেন কখনো বেশি না হয়ে যায়, মানে এটার সাথে প্রফিট বা ইন্টারেস্ট যুক্ত হয়ে বর্তমান যে ভ্যালু তার চেয়ে বেশি না হয়ে যায়, বা দেখা যাচ্ছে ভ্যালু কমে গেল আর এদিকে অ্যামাউন্টও বাড়বেই, তাহলে কি হয়ে গেল এভাবে করে কোনো কারণে প্রপার্টির ভ্যালুটা মোট অ্যামাউন্টের চেয়ে কমে গেল, এটা একটা রিস্ক, এই জন্য ভ্যালুয়েশনটা ইম্পর্টেন্ট। What is the term for a risk that can be তার eliminated প্রশ্নটা through একটু আবার দেখি, আগের প্রশ্নটা একটু আবার দেখি। মানে ওটা কেন গুরুত্বপূর্ণ, ভ্যালুয়েশনটা কেন গুরুত্বপূর্ণ? ভ্যালুয়েশনটা এই কারণেই গুরুত্বপূর্ণ যে লোন অ্যামাউন্টের চেয়ে লোন অ্যামাউন্টটা যেন প্রপার্টি ভ্যালুর চেয়ে বেশি না হয়, বেশি না হয়ে সেজন্য যায় ভবিষ্যতেও। সেজন্য হুম, সেজন্য তো স্যার 3 বছর পর পর ভ্যালুয়েশন করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লোন, আপনি তো ইনভেস্টমেন্ট দিয়েই ফেলেছেন, 3 বছর পর দাম কমে গেল, তো তখন কি করবেন? টাকা তো ওর কাছে, দেখলেন যে ভ্যালু কম, তো এই জন্য স্যার প্রথমে আপনাকে স্যার একটা আমি বলি স্যার, পার্সেন্টেজ কম নিতে হয়। আমি বলি স্যার, হুম, আমরা তো সর্বোচ্চ যেগুলো প্রপারের জমি সর্বোচ্চ 70% ইনভেস্ট করি, আর আমরা হুম, 50% 60% উপরে তো ইনভেস্ট করি না হুম, মার্কেট ভ্যালুর। জি, অসুবিধা হয়, এটাই, তেমন একটা অসুবিধা জি, হয় না। ওই সেটা জন্যই এটা গুরুত্বপূর্ণ। তেমন একটা অসুবিধা হয় না। তো আমি তো হ্যাঁ হ্যাঁ, স্যার বিনিয়োগ অনেকদিন ধরে 7 বছর ধরে বিনিয়োগ জি আছে জি স্যার, জি, অসুবিধা হয় না। ওই জন্য 50% কমে রাখতে হয় এটা, মানে হ্যাঁ, বিষয়টা এরকম যে সর্বোচ্চ মার্কেট আমরা ভ্যালু, 50-60 বেশি দিই না। মার্কেট ভ্যালুর যেমন 40% রাখতে হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ। মার্কেট ভ্যালুর 40% রাখতে হয়, তাহলে কোনো রিস্ক থাকে না। What is the term for the risk that can be eliminated through diversification? Diversification এর মাধ্যমে নিচের কোন রিস্কটা এলিমিনেট করা যায়?
আনসিস্টেমেটিক রিস্ক। এটা কেউ বুঝতে পারছেন আনসিস্টেমেটিক রিস্ক কোনটা? এক এক জায়গায় বলেন। ইনভেস্ট করা। না, সেটা তো ঠিক আছে। ডাইভার্সিফিকেশন মানে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করা, ডাইভার্সিফিকেশন মানে বৈচিত্র্যকরণ। বৈচিত্র্যকরণের মাধ্যমে নিচের কোন রিস্কটাকে ইলিমিনেট মানে মূলোৎপাটন করা যায়, মানে সরিয়ে যাওয়া যায়, রিমুভ করা যায়। তো আনসিস্টেমেটিক রিস্ক কোনটা? স্যার এটা মেবি ইনভেস্ট হঠাৎ করা। হঠাৎ যেটা চলে আসে আর কি। এটা স্যার হঠাৎ করে রিস্কটা পূর্ব অনুমান ছাড়াই যে রিস্কটা উদ্ভূত হয় ওইরকম কিছু। আনসিস্টেমেটিক এক রিস্ক হলো জায়গায় এক জায়গায় ইনভেস্ট করা। আহ, ওটা তো ঠিক আছে। আনসিস্টেমেটিক রিস্ক হলো ওই কোম্পানির ভিতরের রিস্ক, যেটাকে আপনি মিনিমাইজ করতে পারবেন। দেখা যায় কোম্পানির যে ইনওয়ার্ড যে বিষয়গুলো আছে, হ্যাঁ, অপারেশনাল রিস্ক, এইটা এইটা হলো একটা আনসিস্টেমেটিক রিস্ক। ঠিক আছে, মানে সিস্টেমেটিক রিস্ক হলো বাইরের। আর এটা যদি আমি ভুল না বলি একটু দেখে নিই। এই যে এটা, এই নোটগুলো আপনাকে দিয়ে দেবো। এই যে আনসিস্টেমেটিক, অপদ্ধতিগত, নির্দিষ্ট, এটা হলো এই যে আনসিস্টেমেটিক রিস্ক হলো এই যে কোম্পানির ভিতরে রিস্ক। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে কোম্পানির ব্যবস্থাপনা ব্যর্থতা, কর্মীদের ধর্মঘট, উৎপাদনের ত্রুটি, একটি খাতের উপর সরকারি নিষেধাজ্ঞা, এগুলো হলো কোম্পানির ভিতরে, তাই না? ভিতরের বিষয়। এটা হলো আনসিস্টেমেটিক রিস্ক। কিন্তু সিস্টেমেটিক রিস্কটা ওপর আপনার কিন্তু খুব বেশি নিয়ন্ত্রণ থাকে না, এটার উপর নিয়ন্ত্রণ থাকে, তাই না? আপনার ভিতরের বিষয়গুলো আর আপনি কোর নিয়ন্ত্রণ রিস্ক, করতে পারেন। কোর রিস্ক আছে এর কোর মধ্যে। রিস্ক, কোর রিস্ক না, এটা হলো তো কোর রিস্ক আলাদা জিনিস। এটা হলো সিস্টেমেটিক রিস্ক, মানে দুই ভাগ করে হয়েছে, সিস্টেমেটিক রিস্ক, আনসিস্টেমেটিক রিস্ক। সিস্টেমেটিক রিস্ক হলো যেটা পুরো বাজারে প্রভাব পড়ে, অর্থনৈতিক বিষয়গুলো, যেমন হলো মানে মুদ্রাস্ফীতি হলো, তাই না? বা জিনিসপত্রের দাম বেড়ে গেল হঠাৎ করে, বাইরে কোনো অর্থনৈতিক কোনো কোনো কারণে কোনো সমস্যা হলো, সেগুলো হলো সিস্টেমেটিক রিস্ক। এই যে মুদ্রাস্ফীতি, সুদের হারের পরিবর্তন, মন্দা বা মন্দা ভাব, যুদ্ধ, মহামারী, যেটার উপর আপনার কোনো নিয়ন্ত্রণ নাই, সেটা হলো সিস্টেমেটিক রিস্ক। বুঝা গেল? ক্লিয়ার জি হয়েছে? স্যার। জি জি স্যার। স্যার। জি জি। আচ্ছা, অনেকে ঢুকতে পারছে না এই কারণে কল দিচ্ছে নাকি? এখন তো কল রিসিভ করা সম্ভব না। What is the primary characteristic of investment risk? Investment risk এর primary characteristic টা কি? It involves uncertainty about the return. Return মানে প্রফিট, আর uncertainty অনিশ্চয়তা, মানে প্রফিট পাওয়ার অনিশ্চয়তা সাথে ইনভলভ থাকে। কোনটা? ইনভেস্টমেন্ট রিস্ক। মানে আপনি এমন জায়গায় ইনভেস্ট করলেন, সেই ইনভেস্টমেন্ট থেকে প্রফিট আসলো না, সেটাই হলো মানে ইনভেস্টমেন্ট রিস্ক। মানে প্রফিট পাওয়া যাচ্ছে না, নাও যেতে পারে, এরকম লস হতে পারে। Which type of risk is associated with changes in interest rate? Interest rate চেঞ্জের সাথে ইনভলভ কোনটা? ইন্টারেস্ট রেট রিস্ক। What is credit risk? Risk of default by the borrower. borrower যদি ডিফল্ট হয়ে যায়, এটা হলো ক্রেডিট রিস্ক, মানে শোধ দিতে না পারার যে রিস্ক। Which risk arise from the inability to sell an asset quickly without significant loss? কোনো সেরকম কোনো লস ছাড়াই দ্রুত একটা অ্যাসেট বিক্রি করার অক্ষমতা থেকে কোন রিস্ক তৈরি হয়? লিকুইডিটি রিস্ক। মনে করেন যে আমার এখন টাকা দরকার, কিন্তু আমি জিনিসগুলো বিক্রি করতে পারছি না, তাহলে এটা কি? লিকুইডিটি রিস্ক। মানে লিকুইড করার আর করার সময় পাচ্ছি না, বা মানে লিকুইড করতে গেলে আমাকে কি করতে হবে? লস করতে হবে। মানে লসে বিক্রি করলে আর ঠিক আছে, তাহলে বিক্রি হবে। তাছাড়া লাভে বা লাভ ছাড়া, মানে ব্রেক ইভেনে বিক্রি করলে হবে না, বিক্রি হচ্ছে না, তাহলে এটা হলো লিকুইডিটি রিস্ক।
হোয়াট টাইপ অফ রিস্ক ইজ অ্যাফেক্টেড বাই চেঞ্জেস ইন কারেন্সি এক্সচেঞ্জ রেট? মানে কারেন্সি এক্সচেঞ্জ রেট মানে ডলার টাকার মধ্যে যে রেটটা, সেটার পরিবর্তনের কারণে কোন রিস্ক অ্যাফেক্টেড হয়? কারেন্সি রিস্ক। বোঝাই যাচ্ছে সংজ্ঞা থেকেই বা প্রশ্ন থেকেই। Which risk is associated with the potential loss of purchasing power due to inflation? ইনফ্লেশনের কারণে পারচেসিং পাওয়ার লুজ, পটেনশিয়াল লুজ মানে পারচেসিং পাওয়ার কমে যাওয়ার সাথে সম্পর্কিত কোনটা? ইনফ্লেশন রিস্ক। ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি হলে আপনার জিনিসপত্রের দাম বেড়ে যায়, দাম বেড়ে গেলে আপনি পারচেসিং পাওয়ারটা কমে যায়। What is operational risk? A risk of loss due to inadequate or failed internal processes. আর ইন্টারনাল প্রসেস ফেল করে যদি বা যথাযথ না হয়, সেই কারণে যে লস হয় বা লস হওয়ার রিস্ক থাকে, সেটাই হলো অপারেশনাল রিস্ক। Which risk involves changes in the legal environment that can affect investments? লিগ্যাল এনভায়রনমেন্টের পরিবর্তনের সাথে জড়িত কোনটা, যেটা ইনভেস্টমেন্টকে প্রভাবিত করে? রেগুলেটরি রিস্ক। রেগুলেটরি কোনো মানে সমস্যা হলো, তাই না? বা সমস্যা বলতে কোনো পরিবর্তন হলো, যে পরিবর্তনের কারণে আপনি ব্যবসা করতে সমস্যা হচ্ছে আপনার, তাহলে পারে সেটাকে বলে রেগুলেটরি রিস্ক। How does insurance serve as a risk mitigation tool in investment? ইনভেস্টমেন্টে যদি আপনি ওই ইন্স্যুরেন্স করেন, তাহলে পরে এটা রিস্ক মিটিগেশনের কি টুল হিসেবে কাজ করে? বাই কভারিং লসেস ডিউ টু স্পেসিফিক রিস্ক। কোনো স্পেসিফিক রিস্ক দেখা যাচ্ছে ওই যে আগুনে পুড়ে যাওয়া বা এরকম কোনো কিছুর দুর্ঘটনার কারণে যে লস হয়, যদি লস হয় তাহলে সেই লসটা কভার করে এই ইন্স্যুরেন্স। মানে প্রশমন করে, মানে রিস্ক প্রশমন, ঝুঁকি প্রশমন করে বা কমায়। What is the goal of implementing a risk management plan in investment? ইনভেস্টমেন্টে রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান প্রয়োগ করার লক্ষ্যটা কি? To balance the risk and return according to investor preferences. ইনভেস্টরের চাহিদা অনুযায়ী বা পছন্দ অনুযায়ী ব্যালেন্স রিস্ক এবং রিটার্ন মানে রিস্ক এবং প্রফিট, ঝুঁকি এবং প্রফিট, এটার মধ্যে একটা ব্যালেন্স করা। কিসের? ইনভেস্টমেন্ট প্ল্যান মানে রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যানটা ইমপ্লিমেন্ট করার লক্ষ্যটা কি? ইনভেস্টমেন্টের লক্ষ্যটা হলো যে রিস্ক মানে আমি কতটুকু ঝুঁকি নিতে পারবো এবং সেই ঝুঁকিটা নিয়ে কতটুকু লাভ করতে পারবো, মানে কতটুকু লাভের জন্য আমি কতটুকু ঝুঁকি নিচ্ছি, সেইটার একটা ব্যালেন্স করা, এটাই হলো উদ্দেশ্য, রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যানের উদ্দেশ্য। মানে আমরা একটা প্ল্যান করব যে ঠিক আছে আমি এই পরিমাণ ঝুঁকি নিতে পারছি, এই পরিমাণ ঝুঁকি নিলে আমার এই পরিমাণ লস হবে, তো এই পরিমাণ লস লাভ হবে। যদি রিস্ক থাকে যে আবার যদি ঝুঁকিটা কি কতটুক, সেটাও কিন্তু আমরা বিবেচনা করব যে এই পরিমাণ যদি মানে কতটুকু পরিমাণ লস হতে পারে, সেটা হিসাব নিকাশ করে কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান করা হয়। Which type of analysis helps in identifying potential risk? Potential risk identify করতে সাহায্য করে নিচের কোন অ্যানালাইসিসটা? বিফোর দ্য ইম্প্যাক্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট, যেটা সেটা ইনভেস্টমেন্টের প্রভাব ফেলার পূর্বেই কোন অ্যানালাইসিসটা হেল্প করে আপনাকে? রিস্ক অ্যাসেসমেন্ট। আপনাকে কিন্তু রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে। রিস্ক অ্যাসেসমেন্ট করলে এটা আপনার ইনভেস্টমেন্টটা খারাপ হওয়ার আগেই কিন্তু আপনি ধরে ফেলবেন, বা ইনভেস্টমেন্ট দেওয়ার আগেই আপনি ধরে ফেলবেন যে এখানে রিস্ক কতটুকু আছে, সে অনুযায়ী আপনি কিন্তু ইনভেস্টমেন্ট দিতেও পারেন, নাও পারেন। হোয়াট ইজ ইনভেস্টমেন্ট সিন্ডিকেশন? ইনভেস্টমেন্ট সিন্ডিকেশনটা কি? সিন্ডিকেশন মানে কনসেন্ট্রেশন, মানে এক মানে সিন্ডিকেশন মানে অনেকজন মিলে এক এক জায়গায় ইনভেস্ট করা, সিন্ডিকেট করা। তো এটা কি হয়? এ গ্রুপ অফ ইনভেস্টর্স পুলিং
মানে পুলিং মানে একসাথে করা, পুলিং রিসোর্সেস, একসাথে রিসোর্স গুলোকে একসাথে করে টু ইনভেস্ট ইন এ প্রজেক্ট, একটা প্রজেক্টে, বড় একটা প্রজেক্টে। মনে করেন যে বড় একটা কোম্পানি হবে, সেই কোম্পানিতে কয়েকটা ব্যাংক মিলে একসাথে ইনভেস্ট করছে, তাহলে এটাকে বলা হয় ইনভেস্টমেন্ট সিন্ডিকেশন। অথবা এটা ব্যবসায়ীরাও হতে পারে, ব্যবসায়ীরাও কিন্তু ইনভেস্ট করতে পারে, যে একসাথে যদি কোথাও ইনভেস্ট করে তাহলে সেটাকে ইনভেস্টমেন্ট সিন্ডিকেশন বলা হয়। হুইচ সেক্টর কমনলি ইউজেস ইনভেস্টমেন্ট সিন্ডিকেশন? কোন সেক্টর সাধারণত ইনভেস্টমেন্ট সিন্ডিকেশন ব্যবহার করে? রিয়েল এস্টেট। এই যে বড় একটা বিল্ডিং করবেন, একজনের টাকাতে কিন্তু, বা একজনের এটার পক্ষে সম্ভব না, তাহলে অনেক জন মিলে একটা কিন্তু ইনভেস্টমেন্ট সিন্ডিকেশনের মাধ্যমে একটা বড় বিল্ডিং তৈরি করে। What is the primary advantage of syndication for investors? Primary advantage. Syndication of investors, primary advantage-টা কি? এটা সুবিধাটা কি? এটা হলো অ্যাক্সেস টু লার্জ ইনভেস্টমেন্ট অপরচুনিটিস, বড় একটা ইনভেস্টমেন্ট অপরচুনিটিস এর মধ্যে প্রবেশ করার সুযোগ, উইথ শেয়ার রিস্ক, মানে সবাই আবার রিস্কটাও কিন্তু শেয়ার হয়। মানে বড় একটা যখন ইনভেস্টমেন্ট অপরচুনিটিস তৈরি হচ্ছে, সেটাতে রিস্কও তো বড়, তাহলে বড় রিস্কটাও বড়, ইনভেস্টমেন্টটাও বড়, তাহলে দুইটাই কিন্তু ভাগাভাগি হয়ে যাচ্ছে, এটাই হলো সুবিধা। হোয়াট ইজ এ কমন রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ ইনভেস্টমেন্ট সিন্ডিকেশন? কমন রিস্কটা কি? ল্যাক অফ ডাইভার্সিফিকেশন। এটা আবার একটু, কমন রিস্কটা হলো সবাই একসাথে এক জায়গায় ইনভেস্ট করেছে, কোনো কারণে ওইটা যদি লস হয়, তাহলে কিন্তু সবার লসের মুখে পড়বে, এটা একটা সমস্যা, এটা একটা রিস্ক আর কি, ল্যাক অফ ডাইভার্সিফিকেশন। হোয়াট ইজ অ্যান ইকুইটি সিন্ডিকেশন? ইকুইটি সিন্ডিকেশনটা কি? ইকুইটি সিন্ডিকেশন হলো এ টাইপ অফ সিন্ডিকেশন হোয়ার investors own a share of the equity in the project. একটা প্রজেক্টে ইনভেস্টরস যখন ওন করে, ইকুইটি মানে হলো ওইটার মালিকানা মানে নিয়ে নেয়, সেটা হলো ইকুইটি সিন্ডিকেশন। মনে করেন যে এটা সম্ভবত এরকম যে অনেকজন মিলে একটা করছে, একটা একটা বিল্ডিং করছে, সেখানে সবাই বাস করবে, তাই না? বা একটা হোটেল করছে অথবা একটা হসপিটাল করছে, তো সবার মধ্যে ওইটার সবার একটা অংশীদার আছে না, ইকুইটি আছে, মানে সত্ত্বাধিকার, সত্ত্বাধিকার অনেকজন, তাই না? ইকুইটি মানে মালিকানা। কিন্তু সত্ত্বাধিকার, হ্যাঁ মালিকানা, মালিকানা বা সত্ত্বাধিকার, এইটা হলো ইকুইটি সিন্ডিকেশন। মানে এটা হলো এখান থেকে মানে লাভ করবে অন্যভাবে, মানে ইকুইটি সিন্ডিকেশন হয়ে ওটার মালিক হবে, মালিক হওয়ার পরে তারপরে আবার এটা যখন চালু হবে, মনে করেন একটা হসপিটাল চালু হলে সেখান থেকে লাভ হবে, কিন্তু তাহলে ওইটা যে এই যে হসপিটালটা করছে যারা যারা, তারা হলো কিসের মধ্যে আছে? ইকুইটি সিন্ডিকেশনের মধ্যে আছে। স্যার ওয়াই, এরকম জি। এই টাইপের ইনভেস্টমেন্ট কি স্যার আমাদের ইসলামিক ব্যাংকে কোন মুডে বেশি ইসলামী ব্যাংক করা হয়? করতে পারে, ইসলামী ব্যাংক, এটা এটা তো ভালো একটা দিক, যে একটা হসপিটাল হলো, ওখানে ইনভেস্ট করলো, ইকুইটি শেয়ার নিল, তা ওখানকার একটা অংশ সেখানে ইকুইটি মানে শেয়ার, ওখানকার মালিকানা হলো, তাই না? ওখান থেকে জি স্যার। প্রফিট, নিয়মিতভাবে প্রফিট আসবে। তা আমরা তো, স্যার ব্যাংকগুলো সেটা এটা করে না, কোন এটা তো ব্যাংক কোন সেটা মুডে করেও না, করবে? এবং বাংলাদেশ ব্যাংক সেটা অনুমতিও হয়তো দেয় না, এটাই তো সমস্যা, সমস্যাটা এখানেই। আমরা শুধু ঋণ দিই যেভাবেই হোক, এদিক সেদিক করে বিভিন্ন একটা ক্রাইটেরিয়া করে আমরা ঋণ দিচ্ছি, এবং ঋণটাই তো সমস্যা। আমরা কিন্তু সবাইকে ঋণই বানাচ্ছি, ব্যাংকাররা, ব্যাংকারদের কাজ কি? সবাইকে ঋণই বানাচ্ছে, ঋণী এবং বানানো। ইনভেস্ট কিন্তু করছে না। আপনি যদি একটা একটা এটা এখন জবাব দেওয়ার দরকার নাই, আপনি চিন্তা করেন, যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে পরে রিকভারি আর এক্সপায়ারি ডেট, এই দুইটা শব্দ কি থাকার কথা? না এটা স্যার। এখন জবাব জবাব দেওয়ার দরকার নেই, আপনি চিন্তা করবেন এটা, এটা একটা পয়েন্ট। আচ্ছা, হোয়াই মাইট অ্যান ইনভেস্টর চুজ টু পার্টিসিপেট ইন এ সিন্ডিকেশন? সরি, হোয়াই মাইট অ্যান ইনভেস্টর, একজন ইনভেস্টর চুজ করে টু পার্টিসিপেট ইন এ সিন্ডিকেশন, সিন্ডিকেশনে পার্টিসিপেট করতে কেন চুজ করবে? টু স্প্রেড দ্য ইনভেস্টমেন্ট রিস্ক, ইনভেস্টমেন্ট রিস্কটাকে স্প্রেড করে দেওয়ার জন্য, মানে ছড়িয়ে দিচ্ছে অ্যামং মাল্টিপল পার্টিসিপেন্টস,
অনেক লোকের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। তাহলে একটা ধরেন একটা হসপিটাল হচ্ছে 100 জন মিলে করছে। যেমন আমি কানসাটে যখন ছিলাম তখন আমি দেখেছি একটা পার্ক হয়েছে, রংধনু পার্ক। ওই রংধনু পার্ক নাকি 100 জন মিলে করেছে। তাহলে দেখেন এটা কিন্তু একটা সিন্ডিকেশনের মাধ্যমে হচ্ছে, তাই না? এবং কি হচ্ছে, ওখানে যদি লসও হয় তাহলে 100 জনের মধ্যে সেটা ছড়িয়ে গেছে। এটা একটা সুবিধা। What does stress testing evaluate in investment risk management? ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্টকে ইভ্যালুয়েট টেস্টিং, স্ট্রেস টেস্টিং ইভ্যালুয়েট করে। হোয়াট ডাজ স্ট্রেস টেস্টিং ইভ্যালুয়েট ইন ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট? আচ্ছা, স্ট্রেস টেস্টিংটা কি ইভ্যালুয়েট করে? ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্টের কি ইভ্যালুয়েট করে? ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্টের কি ইভ্যালুয়েট করে স্ট্রেস টেস্টিং? আচ্ছা, কি ইভ্যালুয়েট করে? সিস্টেম রেজিলেন্স, মানে আপনার সিস্টেমটা কতখানি শক্তিশালী ইন অ্যাডভার্স মার্কেট কন্ডিশন, মানে বিপজ্জনক অবস্থায় বা মানে খারাপ অবস্থায়, মার্কেটের খারাপ অবস্থায় যদি পড়ে, তাহলে পারে আপনি আপনার সেই রেজিস্ট্যান্স পাওয়ারটা কেমন, সেইটাই স্ট্রেস টেস্টিংটা ইভ্যালুয়েট করে। টিকে থাকার ক্ষমতা। হ্যাঁ, টিকে থাকার ক্ষমতা, ইয়েস ইয়েস। হুইচ ডকুমেন্ট সেটস, কোন ডকুমেন্ট সেটসটা, সরি কোন ডকুমেন্ট সেটস ফাউন্ডেশন, মানে ফাউন্ডেশন সৃষ্টি করে ফর এ ব্যাংকস ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি। একটা ব্যাংকের ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজির ফাউন্ডেশন গড়ে তোলে কোনটা? নিজের ইনভেস্টমেন্ট পলিসি। এই ইনভেস্টমেন্ট পলিসির মধ্যেই ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি আছে বা থাকে। Market risk is primarily associated with chart changes in market variables like interest rates and exchange rate. Exchange rates এবং interest rates এর মতো ভ্যারিয়েবলস গুলো মার্কেটের কি করে প্রাইমারি অ্যাসোসিয়েটেড উইথ। মার্কেট রিস্কটা কোন কোন রিস্কের সাথে মানে মানে অ্যাসোসিয়েটেড উইথ, তাই না? কোন কোন রিস্কের সাথে, তো মানে জিনিসের সাথে আর কি। তো চেঞ্জ মানে যে জিনিস পরিবর্তন হয়, তো মনে করেন যে ইন্টারেস্ট রেট যদি কমে যায় বা বেড়ে যায়, এক্সচেঞ্জ রেট যদি বেড়ে যায় বা কমে যায়, মানে ডলার টাকার এক্সচেঞ্জ রেট, তাহলে রিস্ক ভেরিফাই করবে, তাই না? সরি, রিস্ক হলো ভ্যারি করবে, কখনো রিস্ক বাড়বে কখনো কমবে। তো এই চেঞ্জের কথাই বলছে, চেঞ্জ ইন মার্কেট ভ্যারিয়েবলস লাইক ইন্টারেস্ট রেটস অ্যান্ড এক্সচেঞ্জ রেটস, এইটা অ্যাসোসিয়েটেড উইথ প্রাইমারিলি উইথ মার্কেট রিস্কের সাথে জড়িত। মানে মার্কেটের অবস্থা আপনি জানেন কিভাবে? ইন্টারেস্ট রেট কেমন, এক্সচেঞ্জ রেট কেমন, এটাই তো মার্কেট, তাই না? আপনার মার্কেটটাই এটা, তাহলে এটার পরিবর্তনটাই আপনার রিস্ক। মার্কেট রিস্ক ইজ, আচ্ছা এটা তো বললাম, এটা ডবল হয়ে গেছে। Which risk assessment technique involves simulating extreme market condition? মানে এক্সট্রিম মার্কেট কন্ডিশনকে সিমিউলেট করা। সিমিউলেট মানে হলো নকল ভাবে ওইটা তুলে ধরা, তারপরে এটা স্ট্রেস টেস্টিং করে। মানে কোন রিস্ক অ্যাসেসমেন্ট টেকনিকটা হলো ইনভলভ করে সিমিউলেটিং সিমিউলেটিং এক্সট্রিম মার্কেট কন্ডিশন। সিমিউলেট করে মানে একটা এক্সট্রিম মার্কেট কন্ডিশনের সাথে সিমিউলেট মানে হলো একই রকম করে, তারপরে একই রকম করে বা মিলায়। সিমিউলেটিং মানে হলো ওই যে মনে করেন যে আপনি ভিডিও গেম খেলছেন, গাড়ির গাড়ির যে ভিডিও গেম করছেন, তাহলে ওইটা কিন্তু ওইটা সিমিউলেটিং এর মতো, যে আপনি মনে হয় যে গাড়ি চালাচ্ছেন, হ্যাঁ, হ্যান্ডেল দিয়ে এই সবকিছু, মানে ওখানে যে গাড়ির যা ম্যাটেরিয়াল আছে ওইটা কিন্তু আপনি ওই মোবাইলেই আছে, তাই না? আপনি গেমটা খেলছেন, তো ওইটাই হলো সিমিউলেটিং করা। কি করছে ওইটা হলো একটা কার অথবা মোটরসাইকেল কে করছে। তো এইখানে যেটা স্ট্রেস টেস্টিং যেটা করে সেটা হলো মার্কেট কন্ডিশনটাকে, এক্সট্রিম মার্কেট কন্ডিশনটাকে সামনে নিয়ে আসে, তারপরে এটার অ্যাসেসমেন্ট করে। এভাবে স্ট্রেস টেস্টিংটা হয় ব্যাংকের বা প্রতিষ্ঠানে। হোয়াট ইজ দ্য পারপাস অফ রিস্ক মনিটরিং? রিস্ক মনিটরিং এর পারপাসটা কি?
পারপাসটা হলো টু এনশিওর কমপ্লায়েন্স ঠিক মতো হচ্ছে কিনা, পরিপালন, আমরা আমাদের যে নিয়ম কানুন সেটা কমপ্লায়েন্স ঠিক মতো হচ্ছে কিনা সেইটা, অ্যান্ড ট্র্যাক চেঞ্জেস ইন রিস্ক লেভেলস, এবং রিস্ক লেভেলের ট্র্যাক চেঞ্জেস কিরকম হচ্ছে সেইটা। কনসেন্ট্রেশন রিস্ক অ্যারাইজেস ফ্রম কনসেন্ট্রেশন মানে একীভূত করা, মানে এক জায়গায় কেন্দ্রীভূত করা। তাহলে ওই রিস্কটা কি হয়? ওভার রিলায়েন্স অন এ সিঙ্গেল বড়োয়ার, একজন বড়োয়ারের ওপর ওভার রিলায়েন্স করা, ও মানে বেশি নির্ভরশীল হয়ে যাওয়া একটা সেক্টরের ওপর অথবা একটা রিজনের ওপর, মানে এলাকার ওপর। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ রিস্ক মিটিগেশন স্ট্র্যাটেজি? রিস্ক মিটিগেশন স্ট্র্যাটেজি নিচে কোনটা? ডাইভার্সিফিকেশনটা একটা গুরুত্বপূর্ণ রিস্ক মিটিগেশন স্ট্র্যাটেজি। হেজিং ইজ ইউজ টু প্রোটেক্ট, হেজিং একটা টার্ম, এটা কি হয়? এটা ইউজ করে প্রোটেক্ট ইনভেস্টমেন্টস এগেনস্ট অ্যাডভার্স মার্কেট মুভমেন্টস। অ্যাডভার্স, অ্যাডভার্স মানে একদম খারাপ অবস্থায়, মার্কেট মুভমেন্টস মানে বাজে অবস্থায় চলে যাওয়ার, যখন চলে যায় এরকম একটা মুভমেন্টের বিরুদ্ধে প্রোটেক্ট করে ইনভেস্টমেন্টকে। হেজিং, হেজিংটা বুঝেন কেউ? হেডিংটা একটু একটু বুঝে দিলে ভালো হয় স্যার। হেজিংটা হলো, মনে করেন যে সহজ ভাবে যদি বলি, মনে করেন যে আপনি একটা এক ঝুড়িতে সবগুলো ডিম রাখবেন না। কি করতে হবে? বিভিন্ন জায়গায় রাখবেন। তাহলে পারে দেখা যাচ্ছে এক যদি ঝুড়িটা পড়ে যায় তাহলে সবগুলো ডিম ভেঙে গেল, তাই না? কিন্তু ডিমগুলো যদি আপনি বিভিন্ন জায়গায় রাখেন তাহলে পারে কি হয়? এটা ওই ডাইভার্সিফিকেশনটারই একটা টার্ম হলো হেজিং। এটা সরিয়ে রাখা, মনে করেন যে বিভিন্ন খাতে ইনভেস্টমেন্টটাকেই হেজিং বলা হয়। মানে হেজিং মানে অনেকটা অনেকটা, পোর্টফোলিওর মতো স্যার, হুম, অনেকটা পোর্টফোলিওর মতো নাকি স্যার? হ্যাঁ, পোর্টফোলিও জিনিসটাই তো, পোর্টফোলিও মানেটাই তো হলো ডাইভার্সিফিকেশনে, মানে সম্পদের ডাইভার্সিফিকেশনকে বলে পোর্টফোলিও। পোর্টফোলিও মানে কি? আপনার সম্পদ বা অ্যাসেটের ডাইভার্সিফিকেশনের মোট, টোটাল সমষ্টি, সমষ্টিকে বলে পোর্টফোলিও। ঠিক আছে? সবগুলো সমষ্টি, মানে বিভিন্ন রকম ডাইভার্সিফিকেশন হবে, প্লাস আবার ক্যালকুলেশন করে একসাথে করবেন, একত্রিত করবেন, অ্যাকুমুলেটেড ডাইভার্সিফাইড অ্যাসেটস হলো পোর্টফোলিও। ঠিক আছে? ওই পোর্টফোলিওরই একটা, পোর্টফোলিও না, মানে হেজিং হলো ডাইভার্সিফিকেশনের একটা টার্ম বা আলাদা টার্ম, মানে সিনোনিমস বলা যায়। মানে সরিয়ে রাখা, মানে আপনি একটা, মনে করেন যে ইনভেস্ট করলেন, মানে কিছু টাকা, কিছু টাকা আপনি আলাদা জায়গায় সরিয়ে রাখেন, যে এই বিজনেসে যদি লাভ লস হয় তাহলে এই যে হেজিং যেটা করেছেন সেটা থেকে আপনি বাঁচবেন। এটাকে বলে হেজিং, সরিয়ে রাখা। সেটিং এক্সপোজার লিমিটস ফর ইনভেস্টমেন্টস ইজ অ্যান এক্সাম্পল অফ, মানে এই যে ইনভেস্টমেন্টের একটা লিমিট বেঁধে দেওয়া, হ্যাঁ, এক্সপোজার লিমিটটা বেঁধে দেওয়া, মানে সর্বোচ্চ আপনি কত দিতে পারবেন একজন গ্রাহককে, সেটা যে বেঁধে দেওয়া বা সেট করে দেওয়া, এটা কিসের এক্সাম্পল? রিস্ক কন্ট্রোলের এক্সাম্পল। আপনি রিস্কটাকে কন্ট্রোল করছেন। ইনভেস্টিং ইন হাই কোয়ালিটি অ্যাসেটস, হাই কোয়ালিটি অ্যাসেটে ইনভেস্টমেন্ট করাটা কি? ইজ এ পার্ট অফ রিস্ক মিটিগেশন। হাই কোয়ালিটি অ্যাসেটে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে কি হবে? আপনার রিস্কটা কম হবে। Why is liquidity important in investment risk management? In investment risk management, liquidity কেন গুরুত্বপূর্ণ? কারণ it ensure banks to ensure banks to ensure সরি, ইনশিওর মানে নিশ্চিত করা যে, এখানে একটা দ্যাট আছে আসলে, ব্যাংকস ক্যান মিট শর্ট টার্ম অব্লিগেশন। শর্ট টার্ম অব্লিগেশন মানে কি? এই অল্প সময়ের মধ্যে দরকার হয়, তাহলে কিছু কিন্তু আমরা কি লিকুইডিটি একটা রাখি, তাই না? ব্যাংক লিকুইডিটি রাখে কি জন্য? যে ডিমান্ড, যখন এই যে ট্রানজেকশন গুলো হয়, দৈনিক লেনদেন, সেটা যেন চালাতে পারে। তাহলে লিকুইডিটি কেন গুরুত্বপূর্ণ? এই দৈনন্দিন এই কাজকর্ম চালানোর জন্য। তো শর্ট টার্ম অব্লিগেশন মানে আপনার এখনই দরকার, সেটা আপনি নিয়ে যাচ্ছেন, তারপরে আবার কিন্তু জমা দিচ্ছেন। তাহলে কিন্তু ওই যখন নিয়ে যাচ্ছেন সেটা কি? শর্ট টার্ম অব্লিগেশন।
এটাই হলো, এটাকে ইনশিওর করার জন্য লিকুইডিটিটা গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ, কারণ যখন একটা প্রতিষ্ঠান চলছে তার কিন্তু একটা লিকুইডিটি বা ক্যাশ মানি দরকার হয় যে কোনো একটা ক্রয় করার জন্য বা পেমেন্ট করার জন্য। আপনার ক্যাশ টাকা একেবারেই যদি না থাকে তাহলে কিন্তু আপনার প্রতিষ্ঠান চলবে না। Compliance with capital adequacy ratios, ensure, মানে ক্যাপিটাল এডিকুয়েসি এর আগে কিন্তু আলোচনা হয়েছে ক্যাপিটাল এডিকুয়েসি রেশিওটা। হ্যাঁ, মানে আপনার ইনভেস্টমেন্ট এবং ক্যাপিটাল এবং ইনভেস্টমেন্ট এই দুইটার যে মানে আহ, মানে তারতম্যটা, হ্যাঁ, সেটার বা পার্থক্য, সেটাই হলো ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও। সেটা কি কি করে, কি ইনশিওর করে? ব্যাংকস হ্যাভ ইনাফ ক্যাপিটাল, ব্যাংকের ইনাফ ক্যাপিটাল আছে টু অ্যাবজর্ব পটেনশিয়াল লসেস, পটেনশিয়াল লস কভার করার জন্য যথেষ্ট পরিমাণ ক্যাপিটাল ব্যাংকের আছে, এটা ইনশিওর করে। What is the primary goal of regulatory compliance in investment risk management? Investment risk management regulatory compliance এর primary goalটা কি? Primary goalটা হলো to ensure the safety and stability of the banking sector. Banking sector-এর safety এবং stability ensure করাটাই হলো এটার primary goal. Operational risk in investments arises due to internal process failures and human errors. এটা তো বুঝতে পারছেন যে অপারেশনাল রিস্কটা মানুষের ভুল এবং প্রসেসের ব্যর্থতার কারণে হয়ে থাকে। A highly liquid investment is one that can be quickly converted into cash উইদাউট সিগনিফিক্যান্ট লস। এটা একটু আগেই মনে হয় আরেকটা প্রশ্নের মধ্যে ছিল, মানে সিগনিফিক্যান্ট লস না হয়ে ক্যাশটাকে কনভার্ট করা যায়, ক্যাশে কনভার্ট করা যায়, মানে আপনার সম্পদটাকে বা আপনার যে জিনিসটা আছে সেটা, সেটা হলো হাইলি লিকুইড ইনভেস্টমেন্ট। মানে যে জিনিসটা বিক্রি করে এখনই বিক্রি করে বা খুব দ্রুত বিক্রি করে লিকুইড করতে পারেন সেটাকে বলে হাইলি লিকুইড ইনভেস্টমেন্ট। হ্যাঁ, প্রাইমারি অবজেক্টিভ অফ ডাইভার্সিফিকেশন, ডাইভার্সিফিকেশনের প্রাইমারি অবজেক্টিভটা কি? রিডিউস ওভারঅল রিস্ক বাই স্প্রেডিং ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টটাকে বিভিন্ন দিকে ছড়িয়ে দিয়ে ওভারঅল রিস্কটাকে কমানো। হুইচ অ্যাক্ট গভর্নস ব্যাংকিং রেগুলেশনস ইন বাংলাদেশ? বাংলাদেশে ব্যাংকিং রেগুলেশনস এর ব্যাংকিং রেগুলেশনের কোন অ্যাক্ট, মানে কোন আইন পরিচালনা করে, কোন আইন অনুযায়ী চলে? ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991। বাংলাদেশ ব্যাংক মনিটরস কমপ্লায়েন্স থ্রু অফসাইট অ্যান্ড অনসাইট ইন্সপেকশন। বাংলাদেশ ব্যাংক কিন্তু অফসাইট এবং অনসাইট দুইটা ইন্সপেকশনে পরিচালনা করে থাকে। Which of the following ratios is essential for monitoring investment risk? Which of the following ratios is essential for monitoring investment risk? ইনভেস্টমেন্ট রিস্ক মনিটর করার জন্য নিচের কোন রেশিওটা প্রয়োজন বা অতি দরকারি? ডেট টু ইকুইটি রেশিও। ডেট টু ইকুইটি রেশিও আসলে কোথায় প্রয়োজন সেটা ভাবে আমি বুঝতে পারছি না, তবে ডেট এটা বোঝা যাচ্ছে যে আপনার যে ইকুইটি আছে, হ্যাঁ, ইকুইটি এবং ডেট, আপনার ওই আপনি যখন যাকে ইনভেস্ট করছেন তার ক্ষেত্রে এটা বোঝা যায়, কারণ হলো যে তার যে প্রতিষ্ঠানে আপনি ইনভেস্ট করছেন তার একটা ইকুইটি আছে, তাই না? ইকুইটি এবং তার কিছু আবার লোনও আছে। তো এই লোন এবং তার ইকুইটি এইটার যে রেশিও, এইটা দেখে কিন্তু তার আসলে সামগ্রিক অবস্থাতে সে কতখানি শক্তিশালী, ফাইন্যান্সিয়ালি কতখানি শক্তিশালী সেটা কিন্তু পরিমাপ করা যায়। সেটা পরিমাপ করে তাকে আপনি ইনভেস্টমেন্ট দিবেন কিনা সেটা আপনি সিদ্ধান্ত নিতে পারেন। ডেট টু ইকুইটি রেশিও একটা গুরুত্বপূর্ণ জিনিস। If a bank experiences significant losses due to a single borrower default, যদি একটা সিঙ্গেল বড়োয়ার ডিফল্টের কারণে আপনার একটা বড় ধরনের লস হয়, লসের অভিজ্ঞতা হয়, তাহলে এটা কি ইন্ডিকেট করে? দিস ইন্ডিকেটস কনসেন্ট্রেশন রিস্ক।
মানে বড় একজনকে অনেক টাকা দিয়েছেন কিন্তু সে ডিফল্ট হয়ে গেল, তাহলে এই এই যে লসটা হলো, এটা আসলে কি কারণে হয়েছে? এটা হয়েছে কনসেন্ট্রেশন রিস্ক থেকে। হেজিং এগেনস্ট ইন্টারেস্ট রেট রিস্ক মাইট ইনভলভ ইনভেস্টিং ইন ডেরাইভেটিভস লাইক ইন্টারেস্ট রেট সোয়াপস। মানে ইন্টারেস্ট রেটসটা মানে সোয়াপস মানে হলো কম মানে পরিবর্তন হওয়া, আর ডেরাইভেটিভস মানে হলো অর্থনৈতিক উপাদান। এই অর্থনৈতিক উপাদানগুলো যেমন ইন্টারেস্ট রেট সোয়াপস এরকম উম, ক্ষেত্রে ইনভেস্টিং এরকম ক্ষেত্রে ইনভেস্টিংটা কি, ইনভেস্টিং কিসের সাথে জড়িত? ইন্টারেস্ট রেট, হেজিং এগেনস্ট ইন্টারেস্ট রেট। প্রশ্নটা একটু বুঝে নেই। হেজিং এগেনস্ট ইন্টারেস্ট রেট রিস্ক মানে ইন্টারেস্ট রেট রিস্কের এগেনস্টে হেজিং কিসের সাথে ইনভলভ হতে পারে? মানে আপনার যদি ইন্টারেস্ট রেটটা কম বেশি হয়, এরকম ডেরাইভেটিভস এর জন্য ডেরাইভেটিভস এ ইনভেস্ট করার ক্ষেত্রে হেজিংটা কাজে লাগতে পারে। মানে এখানে কিভাবে কাজে লাগবে? আপনার ইন্টারেস্ট রেট, আপনি যদি লোন গ্রহীতা হন তাহলে পারে তো যে ব্যাংক বা যে ব্যাংক যেখান থেকে আপনি কম রেটে পাচ্ছেন সেখানে বেশি টাকা নেবেন। হ্যাঁ, আবার যদি আপনি ব্যাংক হন তাহলে এবারে যেখানে 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 বেশি রেট দিচ্ছে বা বেশি রেট নেওয়া যাচ্ছে সেখানে আপনি বেশি ইনভেস্ট করবেন, যেখানে রেটটা কম সেখানে কম ইনভেস্ট করবেন। তাহলে রিস্কটা কি, ইন্টারেস্ট রেটের কারণে যে রিস্কটা সেটা হেজিং হচ্ছে। The risk of assets losing value, asset losing value মানে অ্যাসেটের ভ্যালু কমে যাওয়ার রিস্ক ডিউ টু জিওপলিটিক্যাল টেনশন। জিওপলিটিক্যাল টেনশন মানে দেশের মানে ভৌগোলিক যে ভৌগোলিক এবং রাজনৈতিক টেনশনের কারণে বা অস্থিরতার কারণে যদি আপনার অ্যাসেটের মূল্য কমে যায়, সেই রিস্কটা কিসের উদাহরণ? পলিটিক্যাল রিস্ক। সেই রিস্কটা হলো পলিটিক্যাল রিস্ক। What is an emerging risk for banks in the digital age? ডিজিটাল এজে আরেকটা রিস্ক আমাদের সামনে এসেছে, সেটা হলো সাইবার সিকিউরিটি থ্রেটস। সাইবার সিকিউরিটি থ্রেটসটাও একটা ডিজিটাল এজের একটা রিস্ক। হোয়াট ইজ গ্রিন বন্ড? গ্রিন বন্ডটা কি? বন্ড ইস্যুড টু ফান্ড এনভায়রনমেন্টালি সাস্টেইনেবল প্রজেক্ট। এনভায়রনমেন্টালি সাস্টেইনেবল প্রজেক্টে ফান্ড দেওয়ার জন্য এই গ্রিন বন্ডটা তৈরি দেওয়া হয়। আমরা মিডিয়ামটা শেষ করলাম। স্যার মিডিয়ামটাই তো হার্ড মনে হচ্ছে। আসলে আমি এই কোশ্চেন গুলো যখন ইনপুট করি তখন ইনপুট দেওয়ার সময় যখন যেটা মনে হয়েছে, হার্ড মনে হলে হার্ডে দিয়েছি, মিডিয়াম মনে হলে মিডিয়ামে দিয়েছি, আর ইজি মনে হলে ইজিতে। আসলে খুব বেশি অ্যানালাইসিস করে দেওয়া হয়, আবার অনেক সময় ক্লিক পড়ে গেছে বুঝতে, এরকমও হতে পারে দু একটা এরকম ভুল হয়েছে। তাছাড়া ওই সময় আমার যেটা মিডিয়াম মনে হয়েছে সেটা মানে এক চান্সে বা অ্যাট এ গ্ল্যান্স মনে হয়েছে এটা মিডিয়াম, তাহলে মিডিয়ামে দিয়ে দিয়েছি। আমি কিন্তু খুব বেশি অ্যানালাইসিস করিনি আর কি, যার কারণে এরকম একটু হচ্ছে। তবুও মানে মিডিয়াম থেকে হার্ডটাই শুরু আর কি। হার্ডটা আরেকটু কঠিন, মানে যেটা প্রশ্নটা একটু বড়, মানে একই জিনিসই মিডিয়ামটাই আপনি হার্ডেই পাবেন, কিন্তু প্রশ্নটা একটু বড়, মানে বুঝতে একটু কঠিন হবে, ওইটা হার্ডে দেওয়া হয়েছে। ইটস ওকে স্যার। আপনারা মানে বুঝতে পারছেন বা ফলো করতে পারছেন তো আমাকে? জি স্যার। এরপরের প্রশ্ন হলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ এ ক্রেডিট ইনভেস্টমেন্ট? ক্রেডিট ইনভেস্টমেন্টের নিচের কোনটা ক্রেডিট ইনভেস্টমেন্টের একটা এক্সাম্পল? ক্রেডিট ইনস্ট্রুমেন্ট স্যার। সরি, ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্ট, জি। মানে লোন দেওয়ার জন্য ওই যে বন্ডের মাধ্যমে কি হয়, মানে একটা যে প্রতিষ্ঠান বন্ড ছাড়ে সে প্রতিষ্ঠান আসলে লোন নেয় জনগণের কাছ থেকে।
what is a key difference between credit and investment? ক্রেডিট এন্ড ইনভেস্টমেন্টের মধ্যে পার্থক্য কি? মানে একটা হলো কনভেনশনাল ব্যাংকিং আর একটা হলো ইসলামী ব্যাংক। ক্রেডিট ইনভলভস ইন লেন্ডিং, ইনভেস্টমেন্ট ইনভলভস বাইং অ্যাসেটস। অ্যাসেট বাই করে, মানে ইসলামী ব্যাংকিং কিন্তু অ্যাসেটের সাথে সম্পর্ক, মানে অ্যাসেটের অংশীদার হয়, মালিকানা হয়। What is the primary purpose of investment documentation? Investment documentation এর উদ্দেশ্য, প্রাইমারি পারপাসটা কি? To formalize the terms and condition of the investment. ইনভেস্টমেন্টের টার্মস এন্ড কন্ডিশনটাকে ফর্মালাইজ করা, মানে হলো আইন সঙ্গত করা বা নিয়ম সিদ্ধ করা। Which document outlines the rights and obligations of the investor and the company? কোম্পানি এবং ইনভেস্টরের রাইটস মানে অধিকার এবং অব্লিগেশন বাধ্যবাধকতার আউটলাইন দেওয়া থাকে কোন ডকুমেন্টে? ইনভেস্টমেন্ট এগ্রিমেন্টে। ইনভেস্টমেন্ট এগ্রিমেন্টে একদম আউটলাইন করা থাকে কোনটা বাধ্যতামূলক, কোনটা কি করতে হবে, এই ধরনের কার দায়িত্ব কি সেটা। হোয়াট ইজ এ টার্ম শিট? টার্ম শিটটা কি? টার্ম শিট হলো নন বাইন্ডিং আউটলাইন অফ কি টার্মস অফ এন ইনভেস্টমেন্ট। একটা ইনভেস্টমেন্টের কি টার্মস গুলো যেখানে লেখা থাকে, মানে স্বাভাবিক একদম ধারাবাহিকভাবে কি টার্মস গুলো লেখা থাকে, মানে হেডলাইন আর কি, বা সংক্ষেপে যেটা হেডলাইন্স থাকে না, সেরকম আর কি লেখা থাকে। টার্মস এন্ড কন্ডিশন যেরকম সেরকম, সেটা সেই জন্য টার্ম শিট হলো একদম মূল কথাটা লেখা থাকে, তারপর বিস্তারিত অন্য জায়গায় লেখা থাকে। What is the purpose of a due diligence report in securing investment? একটা ইনভেস্টমেন্ট সিকিউর করার জন্য ডিউ ডিলিজেন্স রিপোর্টটার উদ্দেশ্যটা কি? মানে ওই যে ডিউ ডিলিজেন্স কিন্তু অ্যাকাউন্ট ওপেনিং এও থাকে, তাই না? আর এটা হলো ইনভেস্টমেন্টে হলো ডিউ ডিলিজেন্স রিপোর্ট। এটা ইভ্যালুয়েট দ্য ফাইন্যান্সিয়াল হেলথ অ্যান্ড রিস্ক অফ এ বিজনেস। একটা বিজনেসের ফাইন্যান্সিয়াল হেলথ এবং রিস্ক কি সেটা ইভ্যালুয়েট করে। What distinguishes a fixed charge from a floating charge? ফ্লোটিং চার্জ থেকে ফিক্সড চার্জকে কিভাবে আলাদা করা যায়? A fixed charge is on specific assets, while a floating charge covers general assets. General assets মানে ওই যে যেগুলো হলো মানে পরিবর্তনশীল, সেটা হলো ফ্লোটিং চার্জ। আর ফিক্সড অ্যাসেট হলো ভবন, জমি, এই সমস্ত। Which method of creating a charge creating a charge involves transferring possession of the asset to the lender? লেন্ডারের কাছে চলে যায়, ওই যে প্লেসটা পড়লাম, মানে এটা একই, এই প্লেসটা কিন্তু ওখানেও পড়েছে, তাই না? কিন্তু ওখানে প্রশ্নটা একটু সহজ ছিল আর এখানে একটু কঠিন, মানে প্রশ্নটা একটু জটিল। What is the role of a debenture in creating a charge on securities? Debenture, it's a type of loan instrument used to create a charge on company asset. Company asset চার্জ ক্রিয়েট করার উদ্দেশ্যে এটা একটা লোন ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। ডিবেঞ্চারটা আপনাকে দেখিয়ে দিই। ডিবেঞ্চারটা নোট করলাম, ঋণপত্র আর কি স্যার। হ্যাঁ ঋণপত্র। এই ডিবেঞ্চার হলো একটা ঋণপত্র বা ঋণ প্রমাণক, যেটি কোনো কোম্পানি সাধারণ জনগণ বা বিনিয়োগকারীর কাছ থেকে ঋণ নেওয়ার জন্য ইস্যু করে। এটি কিন্তু অ্যাসেটের এগেনস্টেও হয়, যার কারণে এটা অনেকটা সিকিউর আর কি। ডিবেঞ্চার এটা পুঁজিবাজার থেকে সহজে তহবিল সংগ্রহ করতে পারে। কিন্তু এটা হলো যে ওই যে যারা শেয়ার কেনে, এটা কিন্তু ভোটাধিকার নাই। ডিবেঞ্চার হোল্ডাররা কোম্পানি মালিকানা বা ভোটাধিকার পান না। এই হলো ডিবেঞ্চার। Which document is crucial for verifying the ownership of a mortgage property? একটা মর্টগেজ প্রপার্টির ওনারশিপ ভেরিফাই করাটা কতটা গুরুত্বপূর্ণ? কোনটা, ও সরি, হুইচ ডকুমেন্ট ইজ ক্রুশিয়াল, কোন ডকুমেন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই না? ক্রুশিয়াল, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো টাইটেল ডিড। টাইটেল ডিড কি প্রমাণ করে? এটার ওনারশিপ কে সেটা কিন্তু প্রমাণ করে। What is an important factor considered
ডিউরিং দ্য ভ্যালুয়েশন অফ এ প্রপার্টি, একটা প্রপার্টির ভ্যালুয়েশনের সময় কোন ফ্যাক্টরটা বিবেচনা করা হয়? লোকেশন অ্যান্ড কন্ডিশন অফ দ্য প্রপার্টি, একটা প্রপার্টি কোথায় অবস্থিত এবং এটার অবস্থাটা কি, এটা কি নিচু জমি না উঁচু জমি, হ্যাঁ, এটা কি, এটা সামনে রাস্তা আছে কিনা, এই সমস্ত জিনিস। Which method is commonly used for the valuation of residential properties? Residential properties residential properties এর ভ্যালুয়েশনটা সাধারণত ব্যবহৃত হয় কোন মেথডে? মার্কেট কম্পারিজন অ্যাপ্রোচ। ভ্যালুয়েশনটা কিভাবে করে? মার্কেট কম্পারিজন অ্যাপ্রোচের মাধ্যমে, তাই না? মার্কেট কম্পারিজন অ্যাপ্রোচ। আচ্ছা, যারা কথা বলছেন মিউট করে দেন। আচ্ছা, আবার অনেকে বের হয়ে গেল কেন? এখন মাত্র 36 জন। মহিউদ্দিন ভাই ভিডিও অফ করেন। অনেকে বের হয়ে গেছে নাকি? বোরিং লাগছে নাকি? স্যার আজকে স্যার বন্ধ শেষ তো, কালকে থেকে তো আবার অফিস স্যার। অনেকে মনে হয় গাড়ি টাড়িতে আছে মনে হয়, আচ্ছা দূরের আচ্ছা, অর্থে যাচ্ছে। গাড়িতে থাকলে ই করবে, ওই যে হেডফোন দিয়ে শুনবে। যাই হোক, সমস্যা নাই। Which method is commonly used for the valuation of residential properties? Residential properties valuationটার ক্ষেত্রে কোনটা ইউজ করা হয়? মার্কেট কম্পারিজন, আমরা মার্কেট কম্পারিজন করে কিন্তু ভ্যালুয়েশনটা করি। What is the purpose of a property inspection during verification process? Verification process-এর সময় প্রপার্টি ইন্সপেকশনটা উদ্দেশ্যটা কি? টু ভেরিফাই দ্য প্রপার্টিজ স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি অ্যান্ড কন্ডিশন, মানে স্ট্রাকচারটা ঠিক আছে কিনা এবং অবস্থাটা ঠিক আছে কিনা এটা ভেরিফাই করি, যাচাই করি। Which of the following factors can negatively impact the valuation of a property? Negative impact কি করে এই ভ্যালুয়েশন অফ প্রপার্টির ক্ষেত্রে? ফ্লাড, যদি বন্যা হয়, বন্যার সম্ভাবনা থাকে ওই এলাকায়, অথবা পসিবিলিটি অফ গভর্নমেন্টস অ্যাকুইজিশন, গভর্নমেন্ট যদি অ্যাকুয়ার করার সম্ভাবনা থাকে ওই জমিটা, তাহলে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, নেগেটিভ হবে। Which term describes the process of determining the fair market value of a property? একটা প্রপার্টির ফেয়ার মার্কেট ভ্যালু ডিটারমাইন করার প্রসেসটা কিভাবে বর্ণনা করা যায়? কি ও হুইচ টার্ম বর্ণনা করা হয়? অ্যাপ্রেইজাল। অ্যাপ্রেইজাল এটা একটা ফ্রেজ। অ্যাপ্রেইজাল মানে হলো যে মূল্যায়ন করা। অ্যাপ্রেইজাল মানে মূল্যায়ন করা। Which of the following best describes systematic risk? Systematic risk কে কিভাবে বর্ণনা করা যায়? Risk inherent to the entire market or economy. Entire market or economy-তে, ইকোনমির সাথে যে রিস্ক জড়িত সেটা হলো সিস্টেমেটিক রিস্ক। এটাকে কিন্তু আসলে আপনি চাইলেও এটা মানে মানে কমাতে পারবেন না, কিন্তু আপনি এই যে হেজিং করতে হবে, এই জন্য হেজিংটা করতে হবে বা ডাইভার্সিফিকেশন করতে হবে। Which type of risk is specific to a particular company or industry? Particular company or industry industry specific risk কোনটা? Unsystematic risk. What is concentration risk? Concentration risk টা কোনটা? Risk of loss due to investing heavily in one area or asset. Which of the following is a common risk mitigation technique? Hedging. এটা তো দেখলাম। How does hedging help mitigate risk? হেজিং কিভাবে রিস্ক মিটিগেট করতে বা রিস্ক কমাতে সাহায্য করে? বাই অফসেটিং। অফসেটিং মানে সমান করা পটেনশিয়াল লস গুলো সমান করা, মানে উইথ গেইনস ইন অ্যানাদার ইনভেস্টমেন্ট, মানে অ্যানাদার ইনভেস্টমেন্ট গেইন থেকে বা প্রফিট থেকে এটাকে সমান করা। হোয়াট ইজ দ্য পারপাস অফ অ্যাসেট অ্যালোকেশন? অ্যাসেট অ্যালোকেশনের উদ্দেশ্যটা কি? টু স্প্রেড ইনভেস্টমেন্টস অ্যাক্রস ডিফারেন্ট অ্যাসেট
ক্লাসেস টু ব্যালেন্স রিস্ক অ্যান্ড রিওয়ার্ড। রিস্ক এবং রিওয়ার্ডকে, রিস্ক এবং রিওয়ার্ড মানে রিস্ক মানে কি, লসের রিস্ক মানে লস হওয়ার সম্ভাবনা, আর রিওয়ার্ড মানে হলো প্রফিট পাওয়া যায় যেটা। এই দুইটার মধ্যে ব্যালেন্স করলে, ব্যালেন্স কি করে, ডিফারেন্ট অ্যাসেট ক্লাসেস, হ্যাঁ বিভিন্ন ধরনের যদি অ্যাসেটটাকে আমরা ক্লাসিফাই করি তাহলে, এবং ইনভেস্টমেন্টটাকে ডাইভার্সিফাই করি, স্প্রেড করে দিই, তাহলে এটা অ্যাসেট, এটাকে বলা হয় অ্যাসেট অ্যালোকেশন। অ্যাসেটটা বিভিন্ন জায়গায়, মানে ডিম আপনি এক ঝুড়িতে না রেখে বিভিন্ন জায়গায় রাখছেন, অ্যাসেটও তাই। আর অ্যাসেট মানে কিন্তু ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট কিন্তু একটা অ্যাসেট। Which technique involves setting up automatic stop loss orders? মানে আপনার লসটা একদম স্টপ হবে অটোমেটিক, কোনটা সেটিং, কোন টেকনিক সেটিং করার মাধ্যমে? রিস্ক কন্ট্রোল থ্রু স্টপ লস। রিস্ক কন্ট্রোল, ওই যে একটু আগে বলা হলো যে আপনার লোন এক্সপোজারটা লিমিট করা বা ইনভেস্টমেন্ট এক্সপোজার লিমিট, এটা এটা কি, রিস্ক কন্ট্রোল করা। ওই রিস্ক কন্ট্রোলের মাধ্যমে কি হবে, স্টপ লস অর্ডার। Which risk mitigation strategy involves regularly reviewing and adjusting the portfolio to maintain desired risk level? পোর্টফোলিও রিব্যালেন্সিং, রিব্যালেন্সিং মানে পোর্টফোলিও রিব্যালেন্সিং, বারবার পোর্টফোলিওটা দেখতে হবে, দেখে অ্যাসেট গুলো কোন খাতে বেশি হয়ে গেছে সেখান থেকে কমিয়ে, যে খাতে কম আছে সেই খাতে একটু বেশি দিলে, তাহলে ডাইভার্সিফিকেশন হবে, এবং রিভিউ করার মাধ্যমে আমরা যদি অ্যাডজাস্ট করি পোর্টফোলিওটাকে, তাহলে পারে এটাই হলো মিটিগেশন, রিস্ক মিটিগেশন স্ট্র্যাটেজি। What is the benefit of using derivatives for risk mitigation? Risk mitigation এর জন্য বিভিন্ন ডেরিভেটিভস ব্যবহারের উপকারিতা কি? ডেরিভেটিভস মানে অর্থনৈতিক উপাদান। They can hedge against potential losses. Potential loss থেকে তারা রক্ষা করে, hedge মানে রক্ষা করা। What is the following is a long-term risk mitigation technique? Long-term risk mitigation technique-টা নিচের কোনটা? Strategic asset allocation. Strategic asset allocation. Which technique involves using investment vehicles that move in opposite directions to reduce overall risk? Negative correlation strategy. নেগেটিভ কোরিলেশন স্ট্র্যাটেজি। আচ্ছা, নেগেটিভ কোরিলেশন স্ট্র্যাটেজি মানে একটার সাথে আরেকটা সম্পর্ক, কিন্তু কিছুর সাথে নেগেটিভ সম্পর্ক থাকে, মানে যেমন একটা জিনিস বাড়লে আরেকটা জিনিস কমে। যেমন মনে করেন যে শেয়ার বাজারের দাম যদি কমে যায়, তাহলে সরকারি গভর্নমেন্ট বন্ডের ভ্যালুটা বেড়ে যায়। তাহলে পরে আপনি একই সাথে যদি গভর্নমেন্ট বন্ড এবং শেয়ার বাজার ইনভেস্ট করেন, তাহলে যদি শেয়ার বাজারের দামে ধস নামে, তাহলে গভর্নমেন্ট বন্ড থেকে আপনি কিন্তু লাভবান হচ্ছে। এটাই হলো নেগেটিভ কোরিলেশন স্ট্র্যাটেজি। Which of the following is an example of a proactive risk mitigation approach? Proactive risk mitigation approach এর example নিচের কোনটা? Setting up contingency plans. Contingency plan মানে আকস্মিক বিপদের সময় কি করতে হবে সেটার প্ল্যান ফর মার্কেট ডাউনটার্নস। মার্কেট যদি ডাউনটার্ন হয়ে যায়, তাহলে ডাউনটার্ন মানে ধস নামে। What is the purpose of a risk tolerance assessment for investor? Investor risk tolerance assessment এর উদ্দেশ্যটা কি? To determine the level of risk an investor is willing to accept. কতটুকু রিস্ক একটা ইনভেস্টর নিতে পারে সেটা ডিটারমাইন করার জন্য রিস্ক টলারেন্স অ্যাসেসমেন্টটা করা হয়। Which strategy involves investing in a mixed asset classes to reduce overall risk? Overall riskটা reduce করার জন্য mixed asset classes সে আমরা কোন স্ট্র্যাটেজিটা ফলো করি বা ইনভলভ থাকে? অ্যাসেট অ্যালোকেশন, এর একটু আগে একটু প্রশ্নটা অন্যভাবে ছিল। অ্যাসেট অ্যালোকেশন, ভ্যালু অ্যাট রিস্ক বা VAR মেজারটা কি? ভ্যালু অ্যাট রিস্ক মানে রিস্কটাকে আপনি ভ্যালু দিয়ে পরিমাপ করা, যে কতটুকু এই রিস্কের কারণে আপনার কতটুকু লস হতে পারে সেটা। তো কি এটা? দ্য পটেনশিয়াল লস অ্যাট এ সার্টেন কনফিডেন্স লেভেল। আপনার একটা লেভেলে, এই লেভেল পর্যন্ত আপনি থাকবেন
এবং তাহলে সেইখানে পটেনশিয়াল লসটা মানে সর্বনিম্ন কত নিচে নামতে পারেন আপনি। হ্যাঁ, তাহলে সেই পটেনশিয়াল লসটা কত হবে সেইটাই হলো ভ্যালু অ্যাট রিস্ক। Which of the following is included in risk management reporting? Risk management reporting এ কোনটা include? Investment portfolio details. Investment portfolio details টা included. What does a risk appetite refer to in investment risk management? Investment risk management এ risk appetite টা কি? Risk appetite হলো the amount of risk a bank is willing to accept. ওই একই কথা যে কতটুকু রিস্ক নিতে মানে ইচ্ছুক বা রেডি আছে। সিনারিও অ্যানালাইসিস ইনভলভ। সিনারিও অ্যানালাইসিসটা মানে হলো চারিদিকে মানে সিচুয়েশন অ্যানালাইসিস, টেস্টিং মাল্টিপল হাইপোথেটিক্যাল মার্কেট সিচুয়েশন, বিভিন্ন ধরনের হাইপোথেটিক্যাল মার্কেট সিচুয়েশনে টেস্ট করা। What is the significance of a stop loss order in risk management? রিস্ক ম্যানেজমেন্টে স্টপ লস অর্ডার এর সিগনিফিকেন্স মানে গুরুত্বটা কি? টু লিমিট পটেনশিয়াল লসেস, পটেনশিয়াল লসটা মানে কম মানে লিমিট করে দেওয়া, মানে ওই যে লিমিট এক্সপোজার। Which of the following helps in understanding investment volatility? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাধ্যমে ইনভেস্টমেন্টটা কিন্তু আপনার লসটা থেকে কমিয়ে ফেলতে সাহায্য করে। Which international standard focuses on risk management practices? Risk management practices ক্ষেত্রে নিচের ইন্টারন্যাশনাল কোন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা ফোকাস করে? ISO 31000, এইটা একটা মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড রিস্ক ম্যানেজমেন্ট পলিসি। এইটাকে যে কোনো প্রতিষ্ঠান যদি ফলো করে তাহলে রিস্ক মিটিগেশনে সুবিধা হবে। Exposure limits are typically set for individual sectors, borrowers, and geographical regions. What is capital adequacy in banking terms? Capital adequacy টা কি? The ratio of a bank's capital to its risk-weighted assets. Why is stress testing crucial for investment risk management? To evaluate portfolio performance in extreme scenarios. Extreme scenario ক্ষেত্রে যে পোর্টফোলিও পারফরম্যান্সটা ইভ্যালুয়েট করে এটা হলো স্ট্রেস টেস্টিং। Which of the following is considered a low risk investment option? Low risk investment optionটাকে বিবেচনা করা হয় কোনটা? গভর্নমেন্ট সিকিউরিটিজ। এটা গভর্নমেন্ট সিকিউরিটিজটা লো রিস্ক। Sustainable investment focus on investments considering environmental, social, and governance factors. এই তিনটা ফ্যাক্টরকে বিবেচনা করে যে ইনভেস্টমেন্ট করা হয় তাহলে সাস্টেইনেবল ইনভেস্টমেন্ট হিসেবে বিবেচনা করা যেতে পারে। What role do credit rating agencies play in investment risk management? Investment risk management এর নিচে ক্রেডিট রেটিং এজেন্সিটা কি করে? অ্যাসেসিং, ক্রেডিট রেটিং এজেন্সি এসে বা এজেন্ট এসে অ্যাসেস করে দ্য ক্রেডিট ওয়ার্দিনেস অফ ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্টস। ব্লকচেন টেকনোলজি এটা হলো মানে আমাদের যে ডিজিটাল প্ল্যাটফর্ম আছে সেইটার একটা টেকনোলজি। ক্যান এইড ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট বাই এনহ্যান্সিং ট্রান্সপারেন্সি ইন ট্রানজাকশনস। আচ্ছা, আমরা শেষ করলাম। তো আপনারা ফলো করতে পেরেছেন? আমরা এই যে এখানে যে নোটটা আছে এটা আলোচনা করলাম না, এটা আপনাদেরকে আমি পিডিএফ করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো ক্লাসটা আমরা শেষ করছি। হ্যাঁ, হয়তো শেষ ফর্মালি শেষ করি, তারপরে আপনাদের সাথে কিছু কথা বলা যেতে পারে। তার লাস্ট ওয়ান প্রশ্নে ক্রেডিট অর্ডিন্যান্সটা কি ঋণ গ্রহণযোগ্যতা না? লাস্টের প্রশ্নে সেকেন্ড লাস্ট প্রশ্নটা। আচ্ছা।
এটা হলো হচ্ছে ব্লক চেইন টেকনোলজি না, এটা বলছেন? এর আগেরটা স্যার। এর আগেরটাও আচ্ছা। এর আগেরটা হলো হোয়াট রোল ডু ক্রেডিট রেটিং এজেন্সিস প্লে ইন ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট। ক্রেডিট রেটিং এজেন্সি এজেন্সি কি ভূমিকা পালন করে? ক্রেডিট রেটিং এজেন্সি তো ওই যে আপনারা ক্রেডিট রেটিং করেন না, ক্রেডিট রেটিং করেন না অন্য কোম্পানিকে দিয়ে, স্যার ওইটা ওইটা হ্যাঁ হ্যাঁ, এটার আনসারে স্যার ক্রেডিট অর্ডিনেন্সটা। ক্রেডিট ওয়ার্দিনেস মানে ক্রেডিট হ্যাঁ, ওয়ার্দিনেস মানে তাকে সে লোন ঋণ নেওয়ার যোগ্য কিনা, গ্রহণযোগ্যতা। বা হ্যাঁ ঋণ হ্যাঁ, গ্রহণযোগ্য বা বা হুম, হ্যাঁ দেওয়ার যোগ্য কিনা যোগ্যতা পরিমাপ করে আর কি। পরিমাপ করে। হ্যাঁ, জি এটা। জি, থ্যাংক ইউ।